সে মানে টিনেজ বয়সে হয়ে থাকে এরকম একটা ঘটনা। আচ্ছা ওকে। তখন বলতেছে যে মা ইটস সেম এরকম একটা ঘটনা আমি জীবন কাহিনীতে এরকম শুনেছি। হ্যাঁ, তো তুমি এটা শুনে দেখো, তোমার ভালো লাগবে। তো ওই যে আমার শুরু হলো নেশা। তো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমি লেখালেখি করার সময় দেখা যাচ্ছে কানের মধ্যে আপনাদের জীবন গল্পগুলো যে কোনো একটা যেটা ভালো লাগে, যেমন গতকাল রাত্রে শুনেছি রিমিটটা। তো ওটা শুনে আমি কিন্তু সত্যি কথা যেটা বলবো, মানে আমি প্রেশারের ওষুধ খাই, প্লাস আমার একটা নার্ভের ওষুধ আছে, তারপরে আমাকে একটা অল্প পারে ঘুমের ওষুধও খেতে হয়, কিন্তু তারপরে ভোর 5টা পর্যন্ত আমি চোখ এক করতে পারিনি। হ্যাঁ, যদি কেউ বলে যে আপনি 38 বছরের বয়স্ক মহিলা হয়ে কেন রিমির গল্পটা আপনাকে এত ইফেক্ট করলো কেন? হ্যাঁ, ওই যে রিমির কান্নাটা, এবং আমি চিন্তা করলাম আমার না কেন জানি যে কোনো কাহিনী শুনলে মনে হয় কি ওইটা মনে হয় আমি হয়ে গেছি, এরকম মনে হয় মাঝে মাঝে আমার মনের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো একটা সূচনা বোধহয় হলো আজকের এই অনুষ্ঠানে। আপনার মেয়ে শোনে তার মানে এই অনুষ্ঠান? হ্যাঁ, আমার 2 মেয়ে শোনে। আচ্ছা, তো আপনার বড় মেয়ে কি করছে? আমার বড় মেয়ে এখন নর্থ সাউথে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে। ও শোনে এই প্রোগ্রামটা? জি, ও শোনে। বিউটিফুল। সো হ্যালো বলে দিলাম আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে। এবং আপনার ছোট মেয়েটা ক্লাস 9 এবার 10 উঠবে। আচ্ছা, তো আজকে এই যে ভদ্রমহিলা যিনি আছেন রিমা, তার জীবন গল্পটা আসলে কি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এবং আপনি বলুন না, আপনার মতো করেই বলুন, আপনি কোথা থেকে শুরু করতে চান? অ্যাকচুয়ালি আমার শৈশব থেকে আমি শুরু করব। তো শৈশব তো আসলে খুব ছোটকালের কথা কিছু মনে থাকে না কারোর, সেগুলো হচ্ছে সবাই বাবা মার কাছ থেকে শুনে তারপরে হয়তো আমাদের বলতে হয় ছোটকালে এরকম করতাম ওরকম করতাম। তো আমার যতদূর থেকে মনে আছে আমি তখন থেকে শুরু করব আর কি। তো আমি যেটা, আমার বাবা ছিলেন রোশন হারের ইঞ্জিনিয়ার। আমার বাবারা হচ্ছে 13 ভাই বোন এবং আপন 13 ভাই বোন, মানে একই মায়ের পেটে 13 ভাই বোন? জি। আমার দাদির মোট সন্তান ছিলেন 18 জন, 13 জন বেঁচে ছিলেন লাস্ট পর্যন্ত। আপনার দাদি কি বেঁচে আছেন? জি, আমার দাদি গত 2 বছর হয়েছে মারা গিয়েছে। মাশাআল্লাহ। আমি তো অবশ্যই, এটা আসলে ওই দাদিদের আমলে এটা সম্ভব। আমার মনে হয় না যে বর্তমান আমলে কোনো মেয়ে বা ভদ্রমহিলা যদি কেউ শোনেন তিনি সেন্সলেস হয়ে যেতে পারেন, মানে ওই স্টেজ যাওয়া তো অনেক বড়ের বিষয়। ওকে, হ্যাঁ বলেন প্লিজ। তো আমার যতটুকু মনে আছে, মানে আমার ছোট ফুপু আর আমি, মানে আমার যেটা 11 নম্বর ফুপু আর কি, মানে আমি এখানে বলতে চাচ্ছি যে আমার ফুপু হচ্ছে 11টা। আচ্ছা। বাবা চাচা 2 জন, মোট 13 জন। আচ্ছা। তো বাবা হচ্ছে একদম 13 ভাই বোনের বড়। ও ওকে, মানে সবার বড়। এই 13 জনের মধ্যে আমার বাবা সবচেয়ে বড়। জি। আর ছোট চাচা হচ্ছে 6 ফুপুর পরে, মানে চাচা বাবার থেকে অনেক ছোট। তো আমাদের শৈশবটা এরকম ছিল যে আমরা যতটুকু শুনেছি যে আমার দাদা ভাই মানে গ্রামের খুব গণ্যমান্য একজন লোক ছিলেন, চেয়ারম্যানও ছিলেন। তিনি খুবই জাঁকজমক বর্ণাঢ্য জীবনযাপন করতেন এবং মোট কথা আমাদের পূর্বপুরুষরা জমিদার ছিলেন। যে এই বাড়িটা এখন আর নেই, তবে তো ওইটার ভগ্নাংশ এখনো আছে, কিন্তু এখন আমরা সব বংশধররা ছড়াই ছিটে গিয়েছি। মানে ওটা কোথায় আছে? এটা কুষ্টিয়ার জমিদার ছিলেন আপনার দাদা? আমাদের কুষ্টিয়ার জমিদার, মানে আমাদের শহর থেকে একটু ভিতরে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো যাই হোক, ওইভাবে আমরা সারা জীবনই শুনে এসেছি এবং আমরা এলাকায় গেলে ওরকম সম্মান নিয়ে থেকেছি। দাদা ভাইকেও দেখেছি। আমি দাদা ভাইকে খুব বেশি দেখিনি, 4 বছর বয়সে যতটুকু দেখা যায় আমার মেমোরিতে দাদা ভাই চেহারা খুব বেশি স্পষ্ট না। দাদা যান মারা যাওয়ার পরে তখন বাবা ফিল করেন যে দাদিকে একা বাড়িতে রাখা যাবে না, কারণ আমার ছোট ছোট অনেকগুলা ফুপু টুপু আছে। তো তখন আমার বাবা একদম সবাইকেই নিয়ে আসেন, আর আমার চাচু অনেক আগে থেকেই আমাদের কাছেই থাকতেন। একটা জিনিস আমি বুঝতে পারছি যে আপনার বাবা যেহেতু বড় ছিলেন, আপনার দাদার অ্যাবসেন্সে উনি আসলে সবার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। দাদা এবং মা, আমার মাও প্রচন্ড ইফোর্ট দিয়েছে সংসারের পেছনে, সেটা মানে না বললেই নয়। তো বাবা হঠাৎ করে একদিন দেখলাম যে একজন মানে বাসায় হারমোনিয়াম, ডুগি, তবলা এরকম নিয়ে আসে। আমি একটু ইন্টারাপ্ট করছি এখানে, সেটা হচ্ছে যে আপনারা কয় ভাই বোন ছিলেন? ও, আমরা 3 ভাই বোন। 3 ভাই বোন ছিলেন? জি। আপনি বড় সবার? না, আমার ভাই বড়, আমি মেজো, ছোট ভাই। আচ্ছা, তো আপনি যে সময় মেমোরি দিয়ে শুরু করলেন, এটা কত বছর বয়সে আপনার? এটা আমার 4 বছর বয়স। 4 বছর বয়সে, মানে স্কুলে তখনও ভর্তি হননি? মানে তখন স্কুলে যাব, সেই বছরই হয়তো স্কুলে ভর্তি। ঠিক আছে, হ্যাঁ বলুন। তারপরে বাবা ডুগি, তবলা, হারমোনিয়াম নিয়ে আসছে, করছে। তা আমরা তো সবাই খুব লাফালাফি করতেছি, কারণ পাশে তো আমি একা না, আমার ছোট ছোট আরো ফুপুরা ছিল। আমি বললাম না যে আমরা সবাই একসঙ্গে থাকতাম। তো বাবা এটাতে কি হবে, তখন হঠাৎ করে পরের দিন সকালে দেখলাম যে একটা লোক আসতেছে এবং খুব মেলি ভাব আর কি। তো
আমরা বুঝতেছি না, তা আমাকে এসে বলতেছে যে এই বাবু এদিকে আসো, মানে এরকম করে আর কি। নাচের শিক্ষকটা একটু এরকম মিলি ভাষায় কথা বলে। তো আমার একটু কেমন লাগতেছে, বাসায় সবাই খুব হাসাহাসি করতেছি এরকম। আবার আমাকে ওই ঘরে যখন বাবা ডেকে নিয়ে গেছে যে আজ থেকে উনি তোমাকে নাচ শেখাবেন, আর আশেপাশ থেকে ফুপু টুপুরা উকি ঝুঁকি দিচ্ছে, মানে ছোট একটা ফ্যামিলিতে যা হয় আর কি, উকি ঝুঁকি দেওয়া কি হচ্ছে ওই ঘরের মধ্যে, এরকম একটা বিষয়। তো যাই হোক, আমি একটু একটু করে নাচ শেখা শুরু করলাম। তারপরে বাবা উনি আসেন, নাচতে আমার ভালোই লাগে, কারণ আমি যেটা শুনেছি আমি নাকি ছোটকাল থেকে মানে অনুকরণ প্রিয় ছিলাম খুব আর কি। মানে যে যেভাবে কথা বলতেছি, যে যেভাবে হাঁটতেছি তার পিছ পিছে ওইভাবে দুষ্টামি করে হাঁটতেছি এরকম আর কি। আর আরেকটা কথা বলি যে আমাদের ফ্যামিলিতে যেহেতু আমার 11টা ফুপু, একটা চাচা, আর তখন শুধু ভাই বোন বলতে আমরা 3 জন, তার মধ্যে মেয়ে আমি একজন। আর আমি ছোটকালতেই স্বভাবত একটু স্বাধীন চেতা, কারণ আমার বড় ভাইটা অসম্ভব ভদ্র এবং ভালো। আর আমি দেখতাম যে যেহেতু এত বড় একটা সংসার, এখানে জেদ না করলে কিছু পাওয়া যাচ্ছে না সহজে। খাবো না, হুমকি দিয়ে দিচ্ছি, আমাকে এখন এই নখ পলিশ টেনে দিতে হবে এরকম আর কি। তো কারণ আমাকে দিতে হলে আমার ছোট ফুপুটা হয়তো মন খারাপ করবে, কিন্তু আমার তখন তো সেই সেন্সটা নাই। আমার তো তখন সেই সেন্সটা আমার লাগবে, আমাকে দিতে হবে, আমাকে দিবা না কেন, এরকম একটা। আর বাবার সঙ্গে আমার সম্পর্কটা খুব বেশি ভালো ছিল, যার জন্য ওই রাত্রে বাবা আসলে বা যখনই সুযোগ পেতাম পুটপুট করে, বাবা জানো এরকম নতুন মেকআপ বক্সটা উঠছে, বাবা জানো নতুন এই পেন্সিলটা আসছে, মানে এটা মাকে এড়ায় বাবা কাছ থেকে নেওয়া আর কি। এবং এটা যে একটা জিনিস ছিল, কিন্তু কখনোই সেই টাকাটা নিয়ে বা বাবা যদি কিনে দিত আমি একটা কিনতাম না কখনোই, কারণ ওই যে আমার ছোট ফুপুটার আমি এক বয়সের, এবং আমরা একই স্কুলে দুজনে পড়াশোনা করতাম, আচ্ছা একই সঙ্গে, এবং একটাই রিজার্ভ রিক্সা ছিল, দুজনে একটাতেই যাওয়া আসা করতাম। জি। তো নাচ শিখছি এবং নাচ শিখতে এক সময় মানে ওইটাই আমার ধ্যান এবং জ্ঞান হয়ে যায়, পড়াশোনাটার পাশাপাশি চলছে। আর সাথে আরেকটা আমার নেশা ছিল, সেটা হচ্ছে বই পড়া। আমি প্রচুর পড়তে পছন্দ করতাম। যেমন ছুটির দিনে আমি নিজে স্বাধীন ঘোষণা করে দিতাম, বাসায় বলতাম আজকে আমাকে খাওয়ার জন্য কেউ তাড়া দিবা না, আমাকে বসার জন্য কেউ তাড়া দিবা না, আমাকে ঘুমানোর জন্য কেউ তাড়া দিবা না, আমি আজকে স্বাধীন, আমি আয়ুব বাচ্চুর গান শুনবো, আমি আজকে সারাদিন গল্প মানে বই পড়বো, এরকম আমার ইচ্ছা আমি সেটা করবো। আমি স্বাধীন হয়ে গেছি মোট কথা। বিকাল হলে তো আমাকে বাসায় পাওয়া যেত না, আমি তো খেলার মাঠে পা হাত পা ছিঁড়ে নিয়ে চলেও এসছি, এরকম ডান পিটে টাইপের ছিলাম আর কি। তো আমাকে নাচ শেখাতে আমার টিচার এটা বুঝে ফেলছিলেন। তো উনার অবদান আমার জীবনে অনেকখানি, মানে উনাকে আমি গুরু হিসেবে সারা জীবন ভক্তি করে যাবো, ততদিন বেঁচে থাকবো, মানে নাচের এই গুরু। হ্যাঁ, জি। উনি আমাকে আসলেই নিজের মেয়ে বলবো না, মানে আমি তার শিষ্য হিসাবেই উনার মনে হয় সবটুকু আমার মধ্যে ঢেলে দিয়েছিলেন। যাই হোক, নাচ শিখতেছি তো এক সময় যে সে আমাকে একটা প্রতিযোগিতার কথা বলে, আমার বাবাকে শিশু প্রতিযোগিতা বলে যেটাকে। তো আমি করতাম বেসিক্যালি ক্লাসিক্যালের আবার 4টা পার্ট, তার মধ্যে হচ্ছে আমি করতাম কথক। জি। তো আমি ফার্স্ট যখন এরকম পার্টিসিপেট করলাম, তো সেবার আমি কিছু মানে মোটামুটি জেলা পর্যন্ত আসছি, বিভাগ পর্যন্ত আসছি, ঢাকায় এসে আমি কোনো প্লেস করতে পারিনি। আচ্ছা, মনটা অনেক খারাপ হয়েছে, স্বভাবতই ছোট বাচ্চা মানুষ কান্নাকাটি তো করবোই, কান্নাকাটি করছি তো আমাকে উনি সবসময় ইন্সপিরেশন দিয়ে যেতেন, বলতেন না তুমি বেটার করবা, আসলে তুমি তো ঢাকাতে শেখো না, মফস্বলের নাম শুনলে ওরা একটু নাক সিটকায় আর কি, এরকম করে আমাকে অনেক কিছু বলতেন। তো যাই হোক, পরে আবার তার পরের বছর আসলাম, সেটা হলো শিক্ষা প্রতিযোগিতা। এটা স্কুল ভিত্তিক, স্কুল থেকে আসতে হয়, স্কুল থেকে নাম লেখাতে হয়। তো সেবার যখন আসলাম, তো সেবার আসার পরে আমি আমাদের জেলাতে তো আমি ফার্স্ট হলাম, বিভাগে এসে আমি সেকেন্ড হলাম। আচ্ছা, সেকেন্ড হলাম। প্রত্যেক বিভাগের ফার্স্ট যারা তারা আসবে, সেবার হঠাৎ করে আবার নিয়ম হলো যে ফার্স্ট সেকেন্ড 2 জন আসবে। আচ্ছা, তো আমার বাবা আমাকে কিছুতেই নিয়ে আসবে না। তো বাবা বলছে আমার তো অফিস থেকে সময় বের করা খুব টাফ। তারপরেও বাবা আমার জোড়াজুড়ি দেখে, এবং স্যারের জোড়াজুড়ি দেখে বাবা আমাকে নিয়ে আসলেন। তো আমার মনে আছে যখন আমি আসলাম, তখন আমি নাচ তো আমি তুলেছি, ক্লাসিক্যালটা তুলেছি, তোলার পরে তারপরে যখন আমি রিহার্সেল করতাম, আমার একবার নাচার পরে কি 2বার নাচার পরে আমার মনে করেন জামা চেঞ্জ করতে হতো, এমন অবস্থা, মানে ঘেমে যেতাম। আমাদের ক্লাসিক্যাল তো কত্থক নৃত্য, তো আমাদের কিছু কয়েকটা ওয়ে থাকে, সালামি দিতে হবে, মানে কয়েকটা নাচের কয়েকটা পার্ট থাকে যেগুলো থাকতেই হবে। তো উনি আমাকে প্রথমেই যখন দিলেন, আমি স্টেজে ঢুকবই ঘুরতে রাউন্ড দিতে, এবং এই রাউন্ডটা ছিল 34টা রাউন্ড।
কতগুলো? 34টা। একটা স্টেজ কভার করে যখন ঘুরতে 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 জাস্ট মাঝখানে এসে আমাকে দাঁড়াতে হবে। ওকে, মাঝখানে এসে আমাকে এভাবে দাঁড়ায় পড়তে হবে জাস্ট। ওকে, হ্যাঁ, তো এই 34টা ঘুরলেই পরে ব্যালেন্স ঠিক রাখা কিন্তু অনেক চাপ। আমাদের তো দুটো ঘুরলে মোটামুটি পড়ে যাওয়ার মতো অবস্থা। আমাদের তো আমি 4 বছর বয়স থেকে ক্লাসিক্যাল করতেছি, অভ্যস্ত হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে। অনেক কঠিন একটা মানে নাচ, যখন ওই বয়সে আমার করার কথা না, উনি তুলে দিলেন আমাকে। তো আমার মনে আছে আমাদের বিচারক ছিলেন শিবলি, তারপরে নিপা, শিবলি মোহাম্মদ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর সাথে আরেকজন ছিলেন, তার নামটা আমি মনে করতে পারতেছি না এই মুহূর্তে। তো যাই হোক, 3 জন বিচারক ছিলেন। যখন আমি নাচটা শেষ করলাম তখন আমাকে বলল, বাবু তোমার সাথে কে এসেছে? তো আমি বললাম যে আমার সঙ্গে বাবা এসেছে, মা এসেছে। বাবাকে ডাকো। তখন তো আমাদের ক্যাসেট প্লেয়ার ছিল, ক্যাসেট প্লেয়ারের যুগ আর কি। তো আমার বাবাকে ডাকলেন, ডাকার পরে কি বলবো, আমার গুরুজি আর কি বলবো, শিবলি মোহাম্মদ, হ্যাঁ মোহাম্মদ, উনি বললেন ও এত ভালো নেচেছে আর এত সুন্দর পায়ের কাজ, আর সেকেন্ডলি ওর পায়ের কাজ আর ওর হচ্ছে আর্ট। তো আমরা বাধ্য হয়েছি যে মানে নিপাকে বলেছি তুই ওর পা দেখ, আমি ওর আর্ট দেখি। মানে একবারে 2টা জিনিস আমরা ফলো করতে পারিনি। আমার বাবাকে এটা বললেন এবং বাবাকে অনুরোধ করলেন যে আপনি নাচটা ছাড়াবেন না আপনার মেয়েকে। সে তার পাটা খুব মানে ক্লাসিক্যালের জন্য যেটা দরকার, তার পায়ের কাজটা অসাধারণ। ওকে, চমৎকার। আমরা এখান থেকে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আপনারা বুঝতেই পাচ্ছেন যে আজকে রিমার যে জীবন গল্পটা, সেটা খুব হ্যাপি স্টার্টিং এবং খুব চমৎকার একটা ফ্যামিলিতে তার বড় হওয়া। চমৎকার বলছি এই কারণে যে আমাদের আজকের সময়ে এই শহরের জীবনে, অন্তত শহরের জীবনে কিংবা গ্রামীণ জীবনেও বোধহয় খুব একটা যৌথ পরিবার দেখা যায় না, এবং এতটা ভাই বোনের পরিবার খুবই বিরল। যৌথ পরিবারে বড় হওয়ার একটা মজা হচ্ছে যে সুখ দুঃখ আনন্দ ওখানে খুব হইচই করে ভাগাভাগি করা যায়। প্রাইজ দিলেন এবং আমাকে, আমার মনে আছে অনেকগুলি বই দেওয়া হলো। হ্যাঁ, মানে অনেক, মানে কি মিনিমাম 22-23টা, মানে এত বড় একটা বই আমি ছোট মানুষ টেনে আনতে পারছিলাম না। আর আমি একেতেই ছোট মানুষ, আর দেখতে শুনতে তো এমনিই ছোট মানুষ, কারণ আমি লম্বা হই নাই, তারপরে মানে সেই কমপ্লেন খাই নাই, তুই বেড়ে উঠি নাই। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা। যাই হোক, আরো শুকনা ছিলাম তখন। তো আমি স্টেজ থেকে টেনে আনতে পারতেছি না, এটা খুব একটা হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে সবার কাছে। তো আমার যাই হোক, বাবা আমাকে হেল্প করতেছে, করতেছে। তারপরে তো আমি রূপার মেডেল পেয়েছি, এটাও একটা খুব মানে মজার বিষয়। যখন এলাকাতে গেলাম সম্মাননা হলো। তো এভাবে চলতেছে, আমি নাচ শিখতেছি। তো তখন থেকে আমার শুরু হয়ে গেল মনের ভিতরে একটা, মানে তখন তো ক্লাস 8-এ 9-এ উঠেছি কেবল। তো তখন তো আমি একটু একটু বুঝি। তখন কিন্তু আমার একটা মানুষের একটা এম থাকে কিন্তু, যে আমি এই লাইন ধরবো, বা আমি ইঞ্জিনিয়ার হব, বা ডাক্তার হব, বা আমি যাই কিছু একটা হব, আমাকে জীবনে তো কিছু একটা হতে হবে। কারণ আমি দেখে এসেছি ছোটকাল থেকে যে আমার ফ্যামিলিতে আমার চাচু এস্টাবলিশড, খুব ভালো পর্যায়ে আছে, সে জয়েন্ট সেক্রেটারি, এখন হচ্ছে অতিরিক্ত সচিব। আচ্ছা। তো তখন প্রথম যখন ম্যাজিস্ট্রেট হিসেবে সে জয়েন করেছিল, তখন প্রশাসন লাইনে ছিল সে। বাবাকে দেখেছি, বাবা ইঞ্জিনিয়ার। তারপরে আরো ফ্যামিলি আনুষঙ্গিক ফুপা টুপো মোটামুটি একটা নাইস একটা ইয়া। এদিকে কিন্তু একটা বিষয় আমি আপনাদেরকে আর কি অবগত করতে চাচ্ছি, যে আমি নাচ শিখছি বলে খুব স্মুথ ভাবে শিখছি এটাও কিন্তু না। কারণ যতই হোক আমরা বাঙালি ফ্যামিলি, কনজারভেটিভ ফ্যামিলি, সেকেন্ডলি কনজারভেটিভ, সেকেন্ডলি যৌথ ফ্যামিলি, তারপরে আরেকটা বিষয় আছে মফস্বলে বাস করি। রাইট, মফস্বলে বাস করি। আর আমাদের যেহেতু যৌথ ফ্যামিলি, সেহেতু মানে 12 রকম মানুষ, 12 রকম মন, 12 রকম কথা। জি। তো এরকম চলতেছে। আমার কিন্তু মনের ভিতরে আমার একটা স্বপ্ন, মানে আমার নাচ মানে একটা স্বপ্ন হয়ে গেছে। তো চাচু তখন এই কয়দিনে কি ঘটে গেছে সেটার জন্য চাচু এসে, আর আমার অভ্যাস ছিল চাচুর পিস ঘোরা, আর চাচুর ঘাড়ে চড়ার অভ্যাস ছিল খুব বেশি। তো আমাকে ঘাড়ে চড়ায় চাচু ওই পেটে একটা এরকম ই করে বলতো রেডিও অন। হ্যাঁ, আর আমার তখন শুরু হয়ে যেত আর কি, বাসায় কদিনে কি হয়েছে জানো, যাচ্ছে এটা হয়েছে, এটা হয়েছে। মা বাবাকে ধরে বকা দিয়েছিল, ভাইয়া এরকম দুষ্টামি করেছিল, কি ছোট ফুপু ফুল আপডেট আপনি দিয়ে দিলেন এক সপ্তাহ আগে, চাচাকে পুরো দিয়ে দিতাম আর কি। ওকে। তো এরকম একটা মজার লাইফ আমার চলতেছে আর কি, খুবই মজার। মানে আমি আসলে আমার ছোট শৈশবটা মনে হয় এখনো মাঝে মাঝে স্বপ্নে দেখি। তো আমার টিচার আমাকে নাচ শেখাচ্ছেন এবং একদিন আমাকে শাস্তি দিলেন যে তুই যেহেতু এটা 30 বার প্র্যাকটিস করিসনি, তো শাস্তি আজকে সারাদিন তুই নুপুর পরে থাকবি। বললো সারাদিন তুই নুপুর খুলতে পারবি না, খাবি নুপুর পরে, গোসল করবি নুপুর পরে, এবং তোকে 100 বার প্র্যাকটিস করতে হবে। ওকে। কারণ তার আগে আমার নতুন করে একটা প্রোগ্রাম ছিল। ওকে। তো আমিও জেদ হয়ে গেল,
ঠিক আছে তাই হবে, হ্যাঁ তুমি আমাকে বকা দিলা, এরকম আমার সবসময় এরকম ছিল, তুমি আমাকে বকা দিলা তো ঠিক আছে। তা মা এত বলছে তুই নুপুর খোলা, আমি বলছি, না আমি 100 বার প্র্যাকটিস করবো। ওইরকমই মা হয়তো একটু খাওয়াই দিচ্ছে, খাচ্ছি, তারপরে আবার ক্যাসেট ছেড়ে আবার প্র্যাকটিস শুরু করতেছি। এমন হলো সারাদিন নুপুর বেঁধে রাখাতে আমার পা ফুলে গেল। তারপরে তো যাই হোক, পরের দিন যখন আমার টিচার আসছেন, বাবা খুব রেগে গেছেন। তো তুমি এটা কি করছো, আমার মেয়ের পাটা দেখছো তুমি? তা বলে কি আমি মানে উনি তো মেয়েলি ভাষায় কথা বলে, তা বলতেছে ভাই জান আমি তো বলছি কিন্তু ও যে গোসা করে সারাদিন পরে থাকবে আমি তো বুঝতে পারি নাই। তো যাই হোক, কালু মামা বলে যে নিজেই তেল গরম করে আনে, আমার মার কাছ থেকে তেল চায়, নিজে পায়ে মালিশ টালিশ করে। যাই হোক, তারপরে সেবার নতুন করে তো আমি পার্টিসিপেট করলাম এবং আমি 68 মার্ক নিয়ে সেবার আমি 3rd হলাম। আমার সঙ্গে ফার্স্ট হয়েছিলেন শাওন। শাওন মানে হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন, আমাদের প্রিয় শাওন। ওকে, সো বুঝতেই পাচ্ছেন যে আজকের যিনি গেস্ট তার কালচারালি মানে শৈশবে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড আছে ইনফ্যাক্ট। হ্যাঁ বলেন প্লিজ। তো তখন থেকে আমার মনের ভিতরে ইচ্ছা যে একটার পর একটা যখন অ্যাচিভমেন্ট করতেছি আমি, যে আমার তখন থিম হয়ে গেছে যে আমি নৃত্যশিল্পী হব। আচ্ছা। এবং এটা হতে হলে কি করতে হয় সেটাও আমি জানি, যে মানে বুঝতে পারতেছি, বিভিন্ন জায়গা থেকে শুনতেছি যে ইন্টারমিডিয়েট পাস করব, আমাকে ইন্ডিয়া যে আমি একটা কোর্স করব, বা আমি রবীন্দ্র ভারতী যে ভার্সিটি আছে ওখানে আমি অ্যাডমিট হব, এরকম একটা মনের মধ্যে একটা স্বপ্ন গুছাচ্ছি। এর মধ্যে আমার বাবা ট্রান্সফার হয়ে কুষ্টিয়ায় চলে আসেন। কুষ্টিয়ায় চলে আসার পরে কিছুদিন আমরা ভাড়া বাসায় থাকি, কারণ আমরা অনেক মানুষ ছিলাম, আমাদের হতো না। তো তারপরে বাবা ওখানে আবার জায়গা কিনে, আমাদের কুষ্টিয়া যেহেতু হোম ডিস্ট্রিক্ট, তো সেখানে বাবা আবার জায়গা কিনে বাড়ি করে ফেলেন, একবারে দোতলা বাড়ি করেন। যখনই বাবা বাড়িটা করেন তখনই হচ্ছে এমন অবস্থা হয় যে আমরা তো ছিলামই, আমার ফুপু টুপু আমার দাদি ছিলামই। তো গ্রাম সাইডে যেসব ফুপুদের বাড়ি ছিল তাদের ছেলে মেয়েরাও সবাই যারা কলেজে ভর্তি হলো সবাই আমাদের বাসায় এসে উঠার পরে তখন হচ্ছে আমি ক্লাস 10-এ অলরেডি উঠে গেছি। 10-এ ওঠা মানে আমার তখন প্রায় 15 বছর বয়স, একেবারে ছোট না, মানে ছোট না বলতে কি একটু বোঝা শুরু করেছি যে আমি একেবারে ছোট না। আমাদের সিস্টেম ছিল দোতলায় আমরা মেয়েরা থাকতাম আর নিচতলায় হচ্ছে সব ছেলেরা থাকতো আর কি। তো বাসা ভর্তি যেহেতু মানুষ এইভাবে চলছে, কিন্তু এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার কৈশোরে পদার্পণ যেটা বলবো আর কি, বয়সন্ধিকালে হচ্ছে যে আমি যে খুব সুন্দর, আমি যে অমক বা আমি তমক, এরকম কমপ্লিমেন্ট কখনো আমাকে ফ্যামিলি থেকে দেওয়া হয়নি কখনো। উল্টো আরো কমপ্লিমেন্ট পেতাম যে শর্ট এর কখনো বিয়েই হবে না, লম্বা হতাম না যেহেতু। আর যেহেতু ওই যে ডান পিঠের স্বভাবটা ছিল, তার জন্য আমি কিন্তু আমার গায়ের রং কিন্তু 2 ভাগ থেকে চাপা। তো স্কুলে যেতাম যখন, তখন দেখতাম যে কিছু কিছু ছেলেরা সাইকেল নিয়ে পিস যাচ্ছে, তো মজাই লাগতো আর কি, মজা লাগতো কি রে এই ছেলেটা পিস আসে কেন। আবার এমনও আছে কোনোদিন এসে হয়তো বলেও দিতাম বাসায় যে ভাই জানিস যাচ্ছিলাম আমাদের পাড়ার অমুক ছেলেকে দেখলাম, মানে ফুপাতো ভাই তো মেলাগুলায় বাসায়, আমার ভাইকেও বলতেছি, আমার ফুপাতো ভাইদেরকে বলতেছি যে তারা আবার কি করছে, দেখা যায় তাকে যে শাসায় থুয়ে আসছে, তুই আমার বোনের পিস গেছিস কেন। এটা হয়তো বা আমি জানিও না বা আমার বাবাও জানে না। তো এইভাবে চলতেছে। যাই হোক, ওই সময় আমার তখনও স্ট্যান্ড বাই 2 ফুপুর বিয়ে হয় নাই। তো আমাকে নিয়ে প্রচন্ড ঝামেলা শুরু হলো, মানে আপনার পিছে এরকম ভাবে? হ্যাঁ, আমার পিছনে এ পাড়ার ছেলে লেগে গেল, ও পাড়ার ছেলে লেগে গেল, কেউ মানে বাসায় ফোন করে, কেউ ডিস্টার্ব করে, মানে স্কুলে তো ডিস্টার্ব করে, চিঠিপত্র তো দেয়। আর আমি আবার এখানে একটা বোকামি, এখন মনে হয় যে বোকামি করেছি, যে আমি আবার তাদেরকে পিটাইতাম। মানে বললো রাস্তার মধ্যে একটা প্রস্তাব দিল, এই চিঠিটা নাও, আমি জুতা পিটা করে চলে আসছি, দেখা যাচ্ছে যে বদমাইশ তোর চিঠি নেবো কিসের জন্য। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে আবার বাসায় এসে আবার নালিশ করলাম, আমার ভাইরা যে আবার তাদেরকে পিটনে দিল, আবার এই পাড়ার ছেলে হলো ও পাড়ার ছেলের সাথে মারামারি লেগে গেল, মানে এরকম মানে সিচুয়েশনটা তৈরি হয়ে গেল। অনেক সময় ফোন করে বাবাকে হুমকি দিত যে আপনার মেয়েকে তুলে নিয়ে যাও, কি করবেন দেখি, ও যে আমাদের পিটাইলো মারাইলো, হ্যাঁ আপনারা যে কাজটা করেন বাবা হয়তো জানেও না। সেকেন্ডলি আর একটা বিষয় লক্ষ্য করা গেল ফ্যামিলিতে, সেটা হচ্ছে এখন বুঝি যে আমি যেহেতু খুব আদরের ছিলাম, একটা মেয়ে ছিলাম, তো আমার বাবা চাচার মিলে আমি একটা মেয়ে, এবং এভাবে মানুষ হচ্ছে দেখে হয়তো বা আমার কিছু কিছু ফুপুদের মধ্যে গ্রো করা শুরু করলো। তাদের তো সবার ছেলে আছে, আমাদের বাসায় লেখাপড়া করে, কারোর সঙ্গে বাই চান্স যদি আমার কোনো ভাব হয়ে যায় তাহলে তো বাবা না করতে পারবে না।
ওকে, আমরা এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশন থেকে একটা ছোট্ট বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, সেকেন্ড বারের মতো। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। প্রিয় শ্রোতা, আপনাদের সবার জন্য একটা বিশেষ সেগমেন্ট যুক্ত হলো আজকে থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। সেটা হচ্ছে এখন থেকে অনুষ্ঠান চলার কালীন সময়ে আমি আপনাদের সঙ্গে ইউটিউবে চ্যাট করব, এবং সেটা হবে আমার ইউটিউব চ্যানেলে। যারা এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন ঠিক রাত 12টায়, আমি আবারও বলছি ঠিক রাত 12টায় আমার চ্যানেল থেকে এই আজকের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ ওখানে প্রিমিয়ার করা হবে, এবং সেটা হবে লাইভ আকারে। সো আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে শুনছেন, যারা সরাসরি গেস্টের সঙ্গে কথা বলতে চান কিংবা আমার সঙ্গে কথা বলতে চান, চলে আসুন আমার ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠান চলাকালীন সময় আমি আপনাদের যত রকমের কোয়ারি আছে, যা রকমের মন্তব্য আছে, সব কিছু পড়বো এবং আমি রিপ্লাই দিব ওখানে। আমার ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/rjkibriya.fm। আমি আবারও বলছি www.youtube.com/rjkibriya। আমাকে একদিন ডেকে বললেন যে মা, তুমি কারোর সঙ্গে এত ক্লোজ হয়ে না, তুমি তো সবার সঙ্গে খুব বেশি মেশো, হ্যাঁ, তুমি একটা জিনিস মনে রাখবা যে তোমার নিজের ভাইয়া ছাড়া এখানে তোমার কেউ আপন ভাইয়া না। আর তুমি যদি রাস্তার একটা ছেলে ধরে নিয়ে আসো মা, সেটা আমি মেনে নিব, কিন্তু তুমি যদি আমার কোনো আত্মীয়তার সঙ্গে আত্মীয়তা করো, তাহলে আমি সেটা তুমি মেনে নিব না। কারণ তুমি এখন বড় হয়েছো মা, তোমাকে এই কথাটা আমার বলা প্রয়োজন। কারণ আমি জানি তুমি তোমার মার সঙ্গে, আমি মার সঙ্গে কখনোই তেমন ফিল ছিলাম না, এখন ফিল করি যে মা কি জিনিস। হ্যাঁ, তখন কিন্তু হয়েছে কি, মা তো সারাদিন কাজে ব্যস্ত থাকতো, মার কাছে বকাটাই খেতাম বেশি আর কি। ওই জন্য মাকে ভালো লাগতো না, বাবা তো আদর দিত, বাবাকেই ভালো লাগতো আর কি, যেটা স্বাভাবিক যেটা হয় আর কি। তখন মা হচ্ছে ভিলেনের রোলটা পালন করতেছে আর কি, কারণ মা শাসন করেন। হ্যাঁ, তো তখন আমি হচ্ছে এমনকি আমি রাগ হলে, মার উপরে রাগ হলে মাকে বলতাম তুমি আমার মা না, তুমি আমার খালা। এমনকি একদিন ফকির আসছে, আমার আবার খুব ফকিরের ভিক্ষা দেওয়ার স্বভাব ছিল। রাস্তায় আপনার মানে কোনো রিক্সাওয়ালাকে দেখলে, মানে একটু বুড়ো মতো রিক্সাওয়ালা দেখলে ব্যাগে যা থাকতো দিয়ে দিতাম। আচ্ছা, মানে আমার এখনো সেই স্বভাবটা আছে, যার জন্য আমি অনেক বকাও খাই, এখনো সেই স্বভাবটা আমার আছে। তো যাই হোক, এরকম একটু মায়া দয়াপূর্ণ লোক ছিল, মানুষ ছিলেন, যেমন যেদি ছিলাম অপর দিকে এই দিকটা ছিল আর কি। তো যাই হোক, তো এর মধ্যে আমার ফ্যামিলিতে খুব এটা নিয়ে খুব হইচই চলতেছে। বাবা ট্যাকেল দেওয়ার চেষ্টা করতেছে, পারতেছে না। এদিকে ফুপুরা বলে কি, আমার ছেলে তো এরকম ভালো পাস করতেছে, আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দাও। ও বলে যে না ঠিক আছে মিয়া ভাই, নাচটা বন্ধ করে দাও, এরকম। আবার বিভিন্ন জায়গাতে বিয়ের প্রস্তাব আসে, এদিকে আবার হুমকি আসে। ইন্ডিপেন্ডেন্ট টাইম একদিন, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, তো আমি রিক্সায় করে আসতেছি। অনার্স ফার্স্ট ইয়ার? হ্যাঁ, অনার্স না, আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। হ্যাঁ, তখন অনলি আমার 16 বছরে পা দিয়েছি আমি। তো আমি কুষ্টিয়া সরকারি কলেজে পড়তাম। জি। তো আমি কলেজ থেকে আসতেছি দুপুরের টাইম, একটু নিরিবিলি, 3:30 বাজতো আমাদের ক্লাস শেষ হতে হতে। আমার ছোট ফুপুর আমি একসঙ্গে যেতাম। তো সেদিন ছোট ফুপু আর জাননি কি কারণে, যে কোনো কারণে হোক। তো হঠাৎ করে আমরা পিছনে একটা ছেলে ঘুরতো, এরকম, আমি নামটা এখন বলতে চাচ্ছি না। তাকে দেখে যে আমার কখনো ভালো লাগেনি, এটা কিন্তু বললে মিথ্যা কথা বলা হবে। মানে আমি তাহলে আপনি পুরো গল্পটাই আসলে শুনতে চাই। গল্পটা বলি এরকম, সেই ছেলেটা আমার সাথে পড়তো জেলা স্কুলে। আচ্ছা, একই ক্লাসমেট, একই পাড়ায় বাড়ি, পাশাপাশি বাড়ি আমাদের। হ্যাঁ, তো ওরা অনেকগুলি ভাই, তো আমাদের সাথে সম্পর্ক ছিল খুব ফ্যামিলিগত আর কি। হ্যাঁ, তো ও যখন আমাদের একটা, তখন আমার তো অবজেক্টিভের যুগে পাশ করা, অনুপম নামে একটা গাইড ছিল। হ্যাঁ, তো একদিন আমাকে বলতেছে রিমা তোর কাছে অনুপম গাইড আছে? তাই আমি বললাম যে হ্যাঁ আমি ওটা কিনেছি। হ্যাঁ, তো আমার কাছে ওই গাইডটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে 2 দিন পরে গাইডটা যখন ফেরত দিল, আমাদের একটা চিঠি দিল। তো চিঠিটা দেওয়ার পরে চিঠিটা পড়লাম, আমি তো চিঠি তো আর একা পড়ি নেই, চিঠিটা মানে বইটা খুলতে দিয়ে চিঠি পড়লে এর মধ্যে একটা জিনিস আছে, দেখিস পাড়ার ছেলে। কিন্তু আমি আমার ছোট ফুপু তো একদম বান্ধবী। হ্যাঁ, ফুপু দেখ, মানে তার নামটাই আর কি বলে ফেলতে যাচ্ছিলাম আর কি। তো ও আমাকে এরকম চিঠি দিয়েছে, দেখি কি লিখেছে, যখন ওই বয়সে যেটা হয় আর কি। 2টা চিঠি দিয়েছে, তার মধ্যে আবার আর্টও করেছে, 2টা পায়রা একটা লাভ নিয়ে উঠে চলে যাচ্ছে আর কি, এরকম কিছু আর কি। হ্যাঁ, তো ভালোবাসা না ভালো লাগা না, কিন্তু বিষয়টা হচ্ছে পেটের মধ্যে প্রজাপতি কিন্তু উঠতেছে, মানে একটু ভালো লাগা তো তখন বুঝি আর কি। যাই হোক, তখন ওই পর্যন্ত তো আমি তখন ওকে বলতেছি কি, তো একদিন আমাকে জিজ্ঞেস কর, মানে ওই ছেলেটা সরাসরি একদিন আমাকে জিজ্ঞেস করে। যাই হোক, সবসময় তো মাঠে খেলাধুলা হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে। তখন বলতেছে কি, তোকে চিঠি দিছিলাম, চিঠিটার উত্তর দিলি না। তা আমি বললাম, চিঠির উত্তর দিয়ে কি তুই জুতার বাড়ি খাবি? হ্যাঁ, ভাই শুনলে তোরা কি করবে তো জানিস? মানে ওর বড় ভাই আর আমার বড় ভাই আবার একদম জানে দোস্ত। হ্যাঁ, তখন আমি বলতেছি কি, ভাই শুনলে তোকে কি করবে জানিস? আমি লিটন ভাইকেও বলে দিবে কথা, আমার ভাইকেও বলে দিবে এই কথা। তখন
তখন ও বেচারি আমার পিছনে এরকম ঘুরতেছে, আমি কোনো পাত্তা দিচ্ছি না, কিন্তু ভালো লাগাটা কিন্তু আমার ভিতরে আমার একটু আছে যে ভালো লাগতেছে। ও যখন পিছন পিছন ঘুরে বা আমার বাসার সামনে দিয়ে যায় যখন, তখন কিন্তু আমি ছাদে উঠি, দেখি যাচ্ছে, এরকম আর কি। মানে আপনার ভিতরে একটু ভালো লাগে কিন্তু আপনি সেটা বুঝতে দেন না। হ্যাঁ, বুঝতে দেয় না, কিন্তু ওই ভালো লাগাটা কি ভালোবাসা আমি এটা তখনও বুঝি নাই। আচ্ছা, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। হ্যাঁ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, বুঝতেছি না আর এই বিষয়ে কোনো, তখন তো মোবাইলের যুগও না, কিছুই না, তখনকার যুগটাই ছিল তো এরকম যে একটু চোখে দেখা দেখি হলো, একটু গোপনে হয়তো একটু বাগানে আগানে যারা একটু কথা হলো, এই তোমার এই চিঠিটা এই টাইপের আর কি পরিবেশ শুরু হয় না। তারপরে আমরা যৌথ ফ্যামিলিতে বিলং করি, রাস্তাতে হাঁটতে গেলেও দেখাচ্ছে কোনো না কোনো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, একটু তার সাথে কথা বলছিলি, এরকম একটা অবস্থা। তো আমাদের তো কোনো রকম স্বাধীনভাবে কোনো কিছু করার মতো পরিস্থিতি নাই। তো যাই হোক, এরকম পরিস্থিতি চলতেছে, এইদিকে আবার আমার হঠাৎ করে বাসার মধ্যে এরকম চলতেছে। হঠাৎ করে ওই ছেলেটা ভালো ছিল লেখাপড়ায়, কি হয়েছে কোনো সঙ্গ দোষে বা কোনো কিছু কারণে একটু খারাপ হয়ে যায় মানে শুনতাম আর কি, নেশা টেশা করে। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম তখন ওরা ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু দেয়নি। এনিহাউ সে কেন কারণে দেয়নি, তো যাই হোক, কিন্তু আমার পিছনে ঘুরতোই। তা আমি মাঝে মাঝে বলতাম যে তুমি ম্যাট্রিক পরীক্ষা দিলা না, তুমি করলা না, তা তুমি হচ্ছে আমার পিছনে ঘুরো কি করে, তুমি তো এখন আমার জুনিয়র হয়ে গেছো। তো এই কথাগুলো কিন্তু মার কানে বাবার কানে প্রতিনিয়ত যাইতো, যে ও আমাকে এরকম খুব ডিস্টার্ব করতো। এবং আমি তখন কিন্তু অলরেডি বোধ বুদ্ধি হয়ে গেছে যে না, এরকম করা যাবে না। হ্যাঁ, কারণ ও যেহেতু ম্যাট্রিক পরীক্ষা দেয়নি, খারাপ ছেলেদের সাথে মিশে গেছে, ভালো লাগাটা আমার দূর হয়ে গেছে, সোজা কথা, আর ভালো লাগাটা নাই। তো তখন একদিন আমার মা ওকে যে বলতেছে যে তুমি যে ওকে এরকম হুমকি দামকি দিচ্ছ, তুমি কি জানো বাবা, তুমি যে এমনি তোমাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক, সেকেন্ডলি তোমার সাথে আমার মেয়ে বেদি, তুমি কি পারবা, তুমি ওর থেকে ছোট ক্লাস, তুমি লেখাপড়া করনি, তারপরে তুমি যে মস্তানি হস্তানি করে বেড়াও, আর আমার মেয়ে জুতা কয়টা আর কতগুলো জামা তুমি জানো, ও কতগুলো জুতা পরে, কতগুলো জামা পরে, ও কোনো জামার সাথে ম্যাচিং করে ছাড়া জুতা স্যান্ডেল জামা পরে না, তুমি তো এগুলো পারবা না বাবা, তুমি খালি খামাখাওকে কেন ডিস্টার্ব করতেছো, ও তুমি অ্যাফোর্ড করতে পারবা না। যাই হোক, আমার মা এই ডায়লগটা মনে হয় সবাইকেই দিতেন, যে ফোন করতো তাকেই মনে হয় ডায়লগটা দিতেন। এটা একটা মজার বিষয় যে আমার জুতার খরচ কেউ অ্যাফোর্ড করতে পারবে না। হ্যাঁ, কারণ আমার জুতার প্রতি খুব দুর্বলতা ছিল, আমি প্রচুর জুতা কিনতাম। যাই হোক, তো এরকম একটা পরিস্থিতি, কলেজ থেকে আসতেছি আমি, আসার পরে আপনাকে কি বলবো আর কি, হঠাৎ করে কয়েকটা ছেলে আমার রিক্সাটা ঘিরে ধরে, মানে আমি যেটা একদম অপ্রস্তুত ছিলাম, এবং পরে দেখি ও আছে সাথে। তো অনেক কথা কাটাকাটি হচ্ছে ওর সাথে আমার, ও বলতেছে তুই এখনই যাবি আমার সাথে, তোকে আমি এখনই বিয়ে করবো, তুলে নিয়ে যাই বিয়ে করবো, দেখি কার ক্ষমতাকে ঠেকায়। আমি বলছি কেন তোমার সঙ্গে আমি যাবো, তুমি কেন আমাকে বিয়ে করবা, আর তুলে নিয়ে বিয়ে করার কেস, তোমার বিয়ে করতে হলে আমার বাসায় আসো, খালাম্মাকে বলো। হ্যাঁ, এরকম বলতেছি যে, আর আমি তো এখন বিয়ে করবোই না, অসম্ভব, আমার সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমার একটা লাইফ পড়ে আছে, আমি তখন বিয়ে করবোই না, তুমি তো বললে হবে না, আর আমি তো তোমাকে কোনোদিনও বলিনি যে আমি তোমাকে ভালোবাসি বা এরকম, তুমি আমাকে বলেছো, আমি কিছুই বলিনি তোমাকে, তুমি তো আমাকে ভেবে ফোর্স করতে পারো না। ওর সঙ্গে আমার খুব মানে কথা কাটাকাটি হচ্ছে। এর মধ্যেই ও দেখি কি পিছন থেকে একটা পিস্তল বের করে ফেলছে। এখন ওইটা অরিজিনাল কি নকল আই ডোন্ট নো, আমি তখন তো চিনি না পিস্তল। ওইটা আমার সরাসরি মাথায় ঠাকায় বলতেছে, হয় আজকে তুই মরবি, নাহলে আমি মরবো, যে কোনো একজন মরবে। মানে সেই একদম বাংলা সিনেমা মোটামুটি আর কি, যদিও বাংলা সিনেমা, কিন্তু তবু ওইটা আমি মানে রিয়েলাইজ করতে পারতেছি যে আমি কি মুভমেন্টে আছি। যাই হোক, ওরকম যখন রাস্তার মধ্যে বিতর্কটা চলতেছে, তখন আমাদের মানে আশেপাশে যায় না কিছু ছেলে পেলে, ওরা দেখছে যে আপুর সাথে এরকম হচ্ছে। তো তারপরে এরকম ওরা আবার আমাদের বাসায় চিনতো, আমাদের বাসায় যে খবর দিয়েছে, বলছে রিমা আপুকে কতগুলো ছেলে এরকম পিস্তল ধরছে এবং তাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। তো এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে মা তো ভাইয়াকে বলছে, বাসায় হইচই পড়ে গেছে, বাবা বাসায় ছিলেন না। কথা প্রসঙ্গে মা কিন্তু বুঝতে পারছে এটা টিটুরি কাজ হতে পারে। তো মা সঙ্গে সঙ্গে আমার বড় ভাই এবং লিটন মানে বড় ভাই দুজনে বলছে দেখি কোথায় আছে, দাঁড়ান বাকলাম, আপনি টেনশন করেন না, ওরা এত সাহস হয়নি যে এরকম করবে। আর ও কি করেছে, আমাকে নিয়ে যে আমাদের কুষ্টিয়ার একটা বাঁধ আছে, বেরি বাঁধ, আমরা রেণুকের বাঁধ বলি, ওখানে নিয়ে যে আমাকে বসিয়ে রেখেছে যে তোকে আমাকে বিয়ে করতে হবে। তা আমি বললাম কি বাঁধের মধ্যে এসে আমি কি বিয়ে করবো নাকি, তুই আমার এখানে বসায় রাখছিস কি জন্য, হয়? হ্যাঁ,
তো ও বলতেছে না আমার বন্ধুরা গেছে কাজী ডাকতে, আমাকে যেখানে যেতে বলবো ওখানে যাবো, তোর সাথে আমি বিয়ে করবো আজকে। তা আমি চুপচাপ বসে আছি, হাসতেছি মনে মনে, কারণ আমি জানি যে এটা হয়তো বা কখনোই ও পারবে না, কারণ আমার বড় ভাই আছে এবং তার বড় ভাই যেটা আছে শুনলোকে মেরেই ফেলবে, যত মস্তানের হোক না কেন ফ্যামিলিকে একটু সবাই ভয় পায়। তো আমি ওই আধা ঘন্টা মতো এরকম আমাকে বসিয়ে রেখেছে, আমি বসে আছি কলেজ ড্রেস পরাই, ওরকম জামা কাপড় পরাই বসে আছি। তো এর মধ্যে তো ওর ফ্রেন্ড সার্কেল দিয়ে আমার ভাইরা বের করে ফেলেছে যে রিমাকে নিয়ে কোথায় গিয়েছে তোরা একটু আমাদেরকে বল। বড় ভাইরা বললে তো অনেক সময় ছোট ছোট ভাইরা না বলতে পারে না, তখন অনেকেই বলে যে ফ্রেন্ড সার্কেল, ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলছে যে হ্যাঁ এরকম একটা প্ল্যান করতেছিল, আজকে রিমাকে ধরবে যদি সুযোগ পায়, তো ওকে মনে হয় যথাসম্ভব রেণুক বাদে নিয়ে গিয়েছে, ওখানে মনে হয় বাদের মানে নদীর পাশেই বসে আছে মনে হয়। হ্যাঁ, ওকে রাজি করানোর চেষ্টা চলছে। আসলে ভাই এরকম কিছু না, ও যদি চাপে পড়ে হ্যাঁ করে দেয়, মানে এরকম একটা কিছু বলছে আর কি। তো আমার ভাই এবং সেই ওর বড় ভাইও আমি দূরে থেকে দেখতেছি ওরা হেঁটে আসতেছে। তো আমি তো একদম তখন আরো রিল্যাক্স হয়ে গেছি যে ভাইরা তো আসতেছে, আর ওরা ওদের ভাইদের দেখে পিছন থেকে পিস্তল তখন আর কোনো নাই, তখন পিস্তল সহকারে যার যার মতো সে পাশে দৌড় মারছে আর কি। 2-3টা ফ্রেন্ড ছিল, সে ছিল, তখন আর তার ফুটানি শেষ। যাই হোক, তখন থেকে আমাকে নিয়ে গেল বাসায় নিয়ে যাওয়ার পরে আরো পরিস্থিতি খারাপ হয়ে গেল, বাবার মাথার মধ্যে সেটা গেঁথে গেল। হ্যাঁ, একদম গেঁথে গেল, মানে মা তো প্রচন্ড ভীতু হয়ে গেলেন, না জানি এরকম অ্যাক্সিডেন্ট আর একদিন হলে কি হবে। আজকে এই পাশের বাড়ির ছেলে করেছে, আর এক পাড়ার ছেলে করলে কি হবে, আর এক পাড়ার ছেলে কি হলে কি হবে, আমি মেয়েটাকে কিভাবে কি করবো, মান সম্মান। এইদিকে ফ্যামিলিতেও কারোর সাথে যদি আমার মেয়ের সম্পর্কে জড়া যায় তাহলেও আমার প্রবলেম। সবার কথা হচ্ছে রাজ্য সহ রাজকন্যা, আমার মেয়েটাকে কতটুকু তারা ভালো করবে আমি জানি না, হয়তো বা আমার সম্পত্তির দিকেই আসবে। এরকম বাসার মধ্যে বাবা মা খুব দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে আছেন, খুব সমস্যার মধ্যে আছেন। মানে তারা আমাকে নিয়ে, আমি এখন ফিল করি, তখন তো অত কিছু মেশরা জানতাম না যে কেন আমাকে বিয়ে দেওয়া হচ্ছে, কি বৃত্তান্ত। এর মধ্যে হঠাৎ করে আমার কলেজ থেকে দেখে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানো হয়। তো আমার বাবা তখন খুব টেনশন করতেছেন, মা খুব টেনশন করতেছেন, এখন সলিউশন কি। এই টাইমে তোমার নাচটাও বন্ধ হয়ে গেছে, আমি কিন্তু মানসিকভাবে তখন কিন্তু খুবই মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আমাকে বাসা থেকে বেরোতে দেওয়া হচ্ছে না ওই কারণের পরে। সেকেন্ডলি আমার নাচটা বন্ধ হয়ে গেছে, যেটা আমার অ্যাম্বিশন, মোট কথা যে আমার প্রথম ভালোবাসা, মাই ফার্স্ট লাভ ইজ মাই নাচ, সেটা আমার বন্ধ হয়ে গেছে, যেটা আমার ধ্যান জ্ঞান যেটাই বলেন। মানে আমার তখন মানসিক পরিস্থিতি খুব খারাপ, একটুতেই চিল্লাপাল্লা করি, বাসায় হইচই করি, মানে অনেক কিছু। তো একদিন এরকম বাবা মাও খুব চিন্তিত এরকম হঠাৎ করে। তো আমি একদিন বলতেছি কি যে বাবা, এইসব থেকে বেরোনো যায় কি করে, তুমি আমাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে পারো না এই শহর থেকে, আমার না ভালো লাগে না, বাসার মধ্যে বন্দি জীবন ভালো লাগে না, আমার নাচ বন্ধ হয়ে গেছে, তুমি কি পারো না আমাকে কোথাও একটু মানে নিয়ে যেতে বাবা, আমার আসলে খুব খারাপ লাগে, আমার নাচতে ইচ্ছে করে। মানে বাসার মধ্যে আমি তখনও কিন্তু নাচি, মাঝে মাঝে মন খারাপ হলে নাচি, কিন্তু আমি তো আর সেভাবে বাইরে পারফর্ম করতে পারছি না। আমি ঢাকায় আসতে পারতাম না, আমার দেখা যাচ্ছে মাসে একটা করে প্রোগ্রাম থাকো, কোনো সময় 3 মাস পরে একটা করে প্রোগ্রাম থাকতো। তো আমি তো আর ঢাকায় আসতে পারতেছি না, আমাকে বাসা থেকে বেরোতে দিচ্ছে না, এদিকে লেখাপড়াটা আমার হচ্ছে না ঠিক মতো। কি বলবো, তখন অনেকটাই মানসিক অবস্থা এমন ভেঙে গেছে, মানে আমি বলতে পারবো না, মানে আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমি মানে একটা মানে হিংস্র মানুষ থাকে না, মানুষ পাগল মানুষ থাকে না, কিছু খাওয়া নেই দাওয়া নেই, খাচ্ছি না দাচ্ছি না, কেউ কিছু বললেই ছুঁড়ে মারতেছি। এমন হয়েছে যে আমার হাতে যে কাটা আছে, ব্লেড দিয়ে হাতও কেটে ফেলছি। বাবাও আসলে পারতেছে না কিছু করতে, বাবাও অনেক সময় কান্না করতেছে, মাও কান্না করতেছে, এরকম পরিস্থিতি বাসায়। তো এর মধ্যে কলেজে একদিন আস্তে আস্তে একটু হওয়ার পরে তো আমার ভাইরা আমাকে সাথে করে নিয়ে যেত আর সাথে করে নিয়ে আসতো, যে কোনো একজন ভাই আমার সঙ্গে থাকতো। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি নেব। চিন্তা করে দেখুন, একটা মেয়ে আমাদের সমাজে বড় হচ্ছে, সে যে শ্রেণীরই হোক না কেন, উনি যেই সোসাইটিতে বিলং করতেন, ওনার যে সার্কামস্ট্যান্সেস, যৌথ পরিবার, এবং যৌথ পরিবারের এরকম একটা মেয়ের দিকে এভাবে হাত বাড়ানো, এটা রিয়েলি টাফ। এবং খুব স্বাভাবিকভাবেই তার ব্যাকআপটা অনেক শক্তিশালী। তার বাবা রোডসান হাইওয়েতে, তার এক চাচা সেই মুহূর্তে গভর্নমেন্ট অফিসার, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, সুতরাং সেই দিক থেকে কিন্তু তার একটা অনেক বড় ব্যাকআপ আছে। এবং তার যে কালচারাল ব্যাকগ্রাউন্ড, সেখানেও সে অত্যন্ত মানসিকভাবে শক্তিশালী একজন মেয়ে হিসেবে বড় হয়ে উঠছে। কিন্তু তারপরেও আমরা আমাদের সামাজিকতার কথা চিন্তা করে একটা পরিবার যখন এই ধরনের একটা ঘটনা ঘটে, কতটা ইনসিকিউর মনে করি এরকম একটা ঘটনাকে। এবং দেখুন যে প্রাণোচ্ছল একটা রিমাকে আমরা
পেলাম শৈশবে, কিশোর জীবনের শুরুতে একেবারে বয়সন্ধিকালের সেই সময়টাতে এসে কিন্তু একটা ভয়ানক রকমভাবে ওকে একটা কনজারভেটিভ এনভায়রনমেন্টে বন্ধ করে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং ওখানে উনি বলছিল যে আমার দোষটা আসলে কি, আমি তো কাউকে বলিনি যে আমাকে তুলে নিয়ে যাও, বা আমি তো কাউকে বলিনি যে, বা আমি তাকে লাভও করি না সেই অর্থে। তো সেই জায়গাটা থেকে এরকম একটা কমপ্লেক্সিটি তার লাইফে চলে আসলো। তার স্বপ্নের জায়গাটা, তার যে নাচ, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্যরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে। এখান থেকে জীবনটা কোথায় যাবে সামনের দিকে, সেটা আমরা দেখব ছোট্ট একটা বিরতির পর। আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। এবং প্রিয় শ্রোতা, আপনাদের সবার জন্য একটা বিশেষ সেগমেন্ট যুক্ত হলো আজকে থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। সেটা হচ্ছে এখন থেকে অনুষ্ঠান চলার কালীন সময়ে আমি আপনাদের সঙ্গে ইউটিউবে চ্যাট করব, এবং সেটা হবে আমার ইউটিউব চ্যানেলে। যারা এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন ঠিক রাত 12টায়, আমি আবারও বলছি ঠিক রাত 12টায় আমার চ্যানেল থেকে এই আজকের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ ওখানে প্রিমিয়ার করা হবে এবং সেটা হবে লাইভ আকারে। সো আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে শুনছেন, যারা সরাসরি গেস্টের সঙ্গে কথা বলতে চান কিংবা আমার সঙ্গে কথা বলতে চান, চলে আসুন। ঘুমাই গেলে বাবা বুক থেকে আমাকে নামাতেন, মা নাকি মাঝে মাঝে রাগ করে বলতেন ফেলে দাও, অত বড় মেয়ে কি জন্য বুকের উপরে ঘুমায়। আবার বল তোমার আমার বুকের উপরে ঘুমায়, তোমার সমস্যা আছে কোনো? এবং চাচার সাথে সেম এই স্টাইলটাই ছিল। চাচা যখন ভার্সিটি থেকে আসতো, মানে আমি এখনো বলছি যে আমার চাচা আর বাবার মধ্যে আমি কখনো কোনো পার্থক্য দেখি নাই। মানে আমরা 3 ভাই বোনই কখনো পার্থক্য করি নাই। চাচার সাথেও জাস্ট আমার সম্পর্কটা এরকম, মানে দুইজন আমার পার্ট অফ লাইফ এরকম। তো আমার তখন এমন কিন্তু একটু মনের ভিতরে হয়েছে যে আমার চাচা কি পারে না, চাচু কি পারে না আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে। চাচুর পোস্টিং ছিল তখন কুমিল্লাতে। ইভেন আমি চাচুকে বলেছি, চাচু তুমি আমাকে নিয়ে যেতে পারো না, তোমার ওখানে গেলেও তো আমার ঝামেলা হয় না, তুমি তো একটা ভালো ইসের মধ্যে বিলং করো, আমাকে তো কেউ ডিস্টার্ব করতে পারে না, আমি তো নাচটা কন্টিনিউ করতে পারি। কুমিল্লা থেকে ঢাকা তো অনেক কাছে। জানি না কি অজানা কারণে আমার চাচু করে রেসপন্স করে নাই, মন খারাপ করছে, কাঁদছে, মা তুমি পড়াশোনা করো, মন খারাপ করো না, এরকম অনেক কথাই বলেছে। কিন্তু আমার মামারা, আমার আবার 2 মামা আর আমার মা একা, আমার মা বড়। আমরা আবার ছোটকাল থেকে দেখেছি বাবা মানে আমাদের ফ্যামিলি আর মামাদের ফ্যামিলি মনে হয়েছে এক। আমরা মানে অনেক বড় হওয়ার পরে বুঝছি যে মামার ফ্যামিলি আর চাচাদের ফ্যামিলি আলাদা, মানে এটা হয় আর কি। আমরা মনে করতাম যে একই। তো এরকম একটা পরিস্থিতিতে যাচ্ছে, কিন্তু মামারা কিন্তু চায়নি যে, বড় মামা কিন্তু বলেছে যে বউ তুমি যদি না পারো মেয়ে আমার কাছে দিয়ে দাও, কারণ আমার বড় মামা তখন খুলনাতে থাকতেন। এরকম পরিস্থিতি চলতেছে, কিন্তু বাবা আমাকে কারো কাছে দিতে রাজি না, কারণ আমার মানসিক অবস্থা তখন যেরকম, কারণ আমার এই মানসিক অবস্থাটা তখন অনেকে হয়তো টেক কেয়ার করতে পারবে কিনা, কখন কি অ্যাক্সিডেন্ট করে ফেলি, মানে এটা আমার বাবা বুঝতে পারতেছে না। তো এর মাঝে আমি অ্যাক্সিডেন্ট একটা করিও, সেটা হচ্ছে, তো আমার মনে আছে আমার কাছে 700 টাকা ছিল। আমার কাছে সবসময় টাকা পয়সা থাকতো আর কি, এটা একটা বিষয় ছিল তখনকার সময়। 700 টাকা মানে বেশ কিছু টাকা আর কি। তো আমার কাছে 700 টাকা আছে, আমার পরা আছে একটা লং স্কার্ট আর একটা টি শার্ট, রাত্রে যেটা আমি পরে ঘুমাই। ঘুম থেকে উঠে তখনও বাসায় কেউ কেউ উঠেছে, কেউ কেউ ওঠেনি। তো আমাদের বাসার নিচে একজন দারোয়ান থাকতেন এবং একজন নাইট গার্ড থাকতেন। তা আমি আমাদের আবার বাসাটা অনেক পিছনে, সামনে অনেক বড় লবি এবং সামনে খুব বড় একটা গেট, ওইটা পার হয়ে তারপরে যেতে হয় রাস্তায় আর কি। কাউকে কিছু বলতেছি না, আমি একাই সকালবেলা ঘুম থেকে উঠে ওই 700 টাকা হাতের মধ্যে নিয়েছি, কোনো পার্সও না, এবং ওই নাইট ড্রেস পরার মতো অবস্থায় আছি। ওই অবস্থায় আমি সোজা হাঁটা ধরছি, কোথায় যাবো আমি নিজেও জানি না। আমার মনে হয়েছে আমার একটু বুক ভরে নিঃশ্বাস নিতে হবে, আমাকে একটু বাঁচতে হবে, আমার ভালো লাগছে না, আমি কোথায় যাব নিজেও বুঝতেছি না। কিন্তু কারণ আমার তো তেমন কেউ নাইও, আমার কারোর সাথে তেমন কোনো ফ্রেন্ডশিপ নেই, বা মানে ফ্রেন্ডশিপ আছে কিন্তু এরকম আস্থা করা যায় এরকম কাউকে সেরকম কেউ নাই। যারা আছে সবাই ফ্যামিলি মেম্বার, আমার ফুপু, আমার ভাইরা, এরকম ফ্যামিলির ভিতরে আমাদের যত মেশা। বান্ধবী কিছু আছে, তাদের বাসায় যাইটাই, কিন্তু তাদের কথা তখন মাথায় আসে নাই আর কি। আমার মনে হয়েছে কি যে ঢাকায় আমি নাচি না, আমি ওখানে গেলেই মনে হয় কিছু একটা করতে পারবো, এই চিন্তা করে বাস স্ট্যান্ডে চলে গেছি। বাস স্ট্যান্ডে চলে যাওয়ার পরে আমি ওখান থেকে একটা বাসে উঠে পড়ছি, যে বাসটা ঢাকায় যায় এটা শুনছি আমি। তো আমার তো রাত্রেও মনে হয় আমি কিছু খেয়েছিলাম না, সকালেও আমার খাওয়া দাওয়া কিছু নাই। আর তখন তো বাসে আসতে অনেক মানে হাঙ্গামা হতো আর কি, মানে ওই ফেরি পার্কটার অনেক ঝামেলা। তা আমার পাশে যে লোকটা বসে আছে, আমি কিন্তু কয়েকবার বমি করেছি এর মাঝে, বাসের মধ্যে কয়েকবার বমি করেছি, উনি আমাকে পলিথিন কিনে দেন। আমার কিন্তু অত কিছু মনে নেই। তারপর ঢাকা গাবতলীতে যখন এসে থামছি, তখন কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কোথায় যাব, ঢাকাও তো কাউকে চিনি না, যাব কোথায়।
হঠাৎ করে আমার মনে হলো যে আমি যখন ঢাকায় যে প্রতিযোগিতাগুলো করতে আসতাম, তখন আমি যে মামার বাড়িতে উঠতাম, তার বাসা হচ্ছে গ্রিন রোডে ছিল। আমি একটা সিএনজিকে জিজ্ঞেস করতেছি, আপনি কি গ্রিন রোডে যাবেন? তো বলছে যে হ্যাঁ যাবো। তো উনি আমাকে যে ভাড়াটা চায় আমি সে ভাড়াতেই উঠে পড়ি, এবং মানে ওনার বাসায় একদম রাস্তার সাথে, গ্রিন রোডের রাস্তার সাথে ছিল, এবং 7 নম্বর রোড, এটা আমার মনে আছে। আমি বলেছিলাম 7 নম্বর রোড। নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি যে এটা আমার মামার বাসা, মানে ওখানে অনেকগুলো ফ্ল্যাট, মামার ফ্ল্যাটটা চিনতে পারি। মামার বাসায় যাই, মামি আমাকে দেখে তো একদম হতভম্ব, যে কল্পনাই করতে পারে নাই আমি কোথা থেকে আসবো, একা আসছিস কি ব্যাপার। তো হয়তো বা তারা বড় মানুষ, বুদ্ধিমান মানুষ, হয়তো বা আমার বাবাকে জানিয়েছে এমন কিছু হয়েছে, বা বাবাও বলেছে যে এরকম অবস্থার মধ্যে যাচ্ছে। তো ওখানে একদিন আমি ছিলাম, তারপরে বাবা আবার আমাকে চলে আসে, বাবা আমার সঙ্গে সঙ্গে গাড়িতে করে চলে আসে, এসে আমাকে আবার নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তখন আবার মনে হলো যে আবার কেমন যেন একটা, মানে ওইটাও একটা ভুল করতে যাচ্ছিলাম, যে আমি হারাই যেতাম। তখন মনে হলো আমি বাবা আমাকে ধরে খুব কাঁদছে, তুমি এইভাবে বাসা থেকে কেন বেরোইছো? হ্যাঁ, তোমার যদি একটা অ্যাক্সিডেন্ট হতো, রাস্তার মধ্যে কোনো অঘটন ঘটতে পারতো, তুমি চেনো না, কিছু না, তুমি কেন বেরোইছো? তাহলে তোমাকে তো আমরা কোনোদিনও পেতাম না, তুমি কোথায় যেতা? আমারও তখন আমার মনে হয়েছে, তাই তো আমি কোথায় যেতাম? তখন আমি বলছি, বাবা তুমি একটা কাজ করো, আমি কি বিয়ে দিলে স্বাধীন হব? সবাই তো দেখি বিয়ে দিলে আর কেউ কিছু, কারোর কিছু হয় না, কাউকে কিছু বলে না, অনেক স্বাধীনতা এসে যায়। তো আমি কি বিয়ে, আমাকে তাহলে বিয়ে দিয়ে দাও বাবা। মানে আপনি নিজেই বললেন? নিজেই বলতেছি। আচ্ছা। হ্যাঁ, বাবা বলতেছে যে তোমাকে বিয়ে দিয়ে দিব, তোমার বড় বড় 2টা ফুপু আছে, তাছাড়াও মানে বাবা একটু দ্বিধা করতেছে, আবার চিন্তা করতেছে না এটাই হয়তো ওর জন্য রাইট, এমন কারণ বাসা থেকে বেরোতে পারছি না। আবার এমনও কথা হচ্ছে যে মেয়ে বিয়ে দিলে একদিনও শ্বশুর বাড়ি যে ভাত খেতে পারবে না, যে মেয়ে কিছু করেই না। তো তার মধ্যে হঠাৎ করে এরকম একটা বিয়ের প্রস্তাব আসে হঠাৎ করে, এবং বাবাও হঠাৎ করে দেখে যে ছেলেটা অনেক ভালো, খোঁজখবর নিয়ে দেখে, এবং তাদের যে কলিগ লাইফ ছিল, সবাই অনেকে বলছে যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, এবং খুবই ভদ্র ছেলে, এক বাপের একটা ছেলে, ওরা 5 বোন, এবং ওর বাবা এখনো চাকরি করে, কুষ্টি শহরে 4 তলা বাড়ি আছে ওদের। যদি কাশিম সাহেব আমার মেয়ে থাকতো, তাহলে আমি এই ছেলেকে সাথে বিয়ে দিয়ে দিতাম, এরকম মানে তার সম্বন্ধে এরকম গুড সংবাদ পায় বাবা সবসময়। আর আমি সবসময় বাবাকে ছোটকাল থেকে কেন জানি বলতাম, বাবা আমাকে আর্মি পার্সনের সাথে বিয়ে দিও, কারণ আমি যে শর্ট ছিলাম, মনে ওদের একটা কষ্ট ছিল আর কি, মানে সেই জন্য বলতাম কি, বাবা আর্মি ছেলেরা তো অনেক লম্বা হয়, আমাকে লম্বা ছেলের সাথে বিয়ে দিবা। এই ছেলেটা আবার অনেক লম্বা, 5 ফিট 11। তো ওইভাবেও কিন্তু আসলে মানে আমার বিয়ে হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। তো আমার মনে নেই সঠিক কারা কারা দেখতে আসছিল আমাকে। তো আমি সেদিন মনে হলো কি যে আমি একটু স্বাধীন, কারণ স্বাধীন মনে হলো কি যে অনেকদিন বাইরে যাইনি, অনেকদিন সাজিনি। আমি আবার সাজতে গুজতে খুবই পছন্দ করতাম। আমার চুলগুলো ছিল অনেক লম্বা লম্বা, এবং খুব সুন্দর চুল ছিল আমার মাথায়। তো আমি মাকে বলছি, মা দেখতে আসলে কি শাড়ি পরা যায়? তো মা বলছে হ্যাঁ যাই। তো আমি বোকার মতো মার শাড়ি বাছতেছি, কোন শাড়িটা পরবো। হ্যাঁ, মানে আমি সেদিন অনেক মানে আনন্দ পাচ্ছি, কেন জানি মনে হচ্ছে যে আমি জীবনে একটা স্বাধীন জীবন যাপন করতে চাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি এরকম। তো আমি মার একটা শাড়ি পছন্দ করেছি, মানে সেজেছি। বাবাকে বলেছি, বাবা তুমি নাস্তা কিনতে যাচ্ছ, আমার জন্য পেস্ট্রি নিয়ে এসো। আমি আবার পেস্ট্রি খেতে খুব পছন্দ করতাম। আমার জন্য গোলাপ ফুল নিয়ে এসো, আমি কিন্তু মাথায় গোলাপ পরবো, এরকম। তো যাই হোক, তারা আমাকে দেখতে আসছে। আমাদের ড্রয়িং রুমটা ছিল নিচে, আমার দোতলার থেকে আমাকে নিচে নামায় নিয়ে আসছে। ওরা আমাকে বিভিন্ন প্রশ্ন করতেছে। দু একটা প্রশ্নের মধ্যে যেমন নামাজ পড়তে পারি কিনা, তারপরে কোরআন শরীফ পড়েছি কিনা, তারপরে কিসে পড়ি, কোন সাবজেক্টে পড়ি। এর মধ্যে আর একটা ছিল যে তখন একটা নাটক হচ্ছিল, হেলাল নামের একটা চরিত্র ছিল আমাদের মধ্যে, ইন্দ্রধরক মিলনের মানে একটা নাটক হচ্ছিল টিভিতে। হেলাল নামের কাউকে চেনেন কিনা, এই নাটকটা আপনি দেখেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্ভবত রূপকথা। হ্যাঁ, তখন বলছি নাটকটা হচ্ছে, তখন তোমাদের বিটিভি চলতো, এবং তখন ওই নাটকগুলো আমরা খুব আগ্রহ সহকারে দেখতাম। তো আমি তখনও জানি না আমার হাজবেন্ডের নাম হেলাল, এই জন্য আমাকে প্রশ্ন করতেছে। হ্যাঁ, তখন বলতেছে হেলালের চরিত্রটা আপনার কাছে কেমন লাগে? কিন্তু ওখানে তো খালেদ খান তো ওখানে ভিলেন পুরা। হ্যাঁ, আমি তো বেটা তো বদমাইশের লাঠি, মানে আমি তো সবসময় স্টেট কাট কথা বলি, আমি সরাসরি বলতেছি বেটা তো বদমাইশের লাঠি। হ্যাঁ, এরকম বলতেছি আর কি। তোরা আবার এটা নিয়ে খুব হাসাহাসি করছে আর কি। যাই হোক, তারপরে আমাকে আমার হাজবেন্ড ঠিকানা লিখতে দিয়েছে। হ্যাঁ, ঠিকানা লিখতে দিয়েছে যে আমরা তোমার বাসার ঠিকানা লেখো। আমি আবার ঠিকানা লিখতে যে কুষ্টিয়া বানানটা এস এর ঘুল্লিটা কিভাবে দেয়, মানে একটু হলেও তো ভয় পাচ্ছি, ভুলে গেছি। হ্যাঁ, আমি আমার ফুফাতো ভাই সামনে দাঁড়ায় আছে, জিজ্ঞেস করছি এস কেমন করে লেখে রে?
ওদের সামনে জিজ্ঞাসা করতেছি, হ্যাঁ। তো ও আবার হেসে ফেলছে, বলছে তুই এস লিখতে পারছিস না। যাই হোক, এই পার্টটা চলে গেল এবং ওরা আমাকে দেখে আমাকে কিছু টাকা, একটা খাম দিল হাতে ধরায়। তো যখন আমি দোতলা সিঁড়ি নিচতলা থেকে, তো বললো তুমি এখন যাও, তোমার সাথে পরে আবার কথা হবে। বাবা বললো মা তুমি উপরে চলে যাও। তা আমি উপরে চলে যাচ্ছি আর ওই টাকাটা গুনতেছি আর হাসতেছি, দেখতেছি যে ওখানে 2000 টাকা না এরকম সামথিং কিছু, এবং বলতেছি আমার ছোট ফুপু আমার সাথে আছে। আমি বলছি দেখ ফুপু, কালকে যাই একটা জিন্সের প্যান্ট কিনবো, একদম ঝাঁকানাকা একটা ব্লু প্যান্ট দেখে আসছি, ওইটা আমি কিনবই। এরকম আমার যে বিয়ে হয়ে যাচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না। আমার মা একটা সাদা পাঞ্জাবির উপরে ফেব্রিক্স করে আমাকে যে পাঞ্জাবিটা বানাই দিয়েছে না, ওইটার সাথে আমি ব্লু প্যান্ট দিয়ে পরবো, মানে এরকম করে বলতেছি। খুব খুশি হয়েছে টাকাগুলো হাতে পেয়ে। এরকম 2-3 দিন যাওয়ার পরে আবার শুনি আমাকে দেখতে আসবে। এবার কারা আসবে? এবার মুরব্বী মহলরা আসবে। আচ্ছা, ওই হেলাল সাহেবের মুরব্বী যারা ছিলেন, হ্যাঁ, আমার মানে শ্বশুর আসবেন, শাশুড়ি আসবেন, তা আরো খালা শ্বশুর টশুর তারা আছেন, তারা আসবেন এবং তারা পাকা কথা বলবেন। এটা তো আর আমাকে বলা হয় না, আমাকে বলছে দেখতে আসবেন। আমি বলছি বাবা বারবার আমার যেতে ভালো লাগছে না, এদিন কি শাড়ি পরতে হবে? বাবা বলছি ইচ্ছে হলে পরো, না হলে না পরো। তো সেদিনও শাড়ি পরলাম, কিন্তু সেদিন আমি কেন জানি ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, দেখতে আসে আমার শাশুড়ি, এখন জানি সে আমার শাশুড়ি, তখন আমার শাশুড়ি ছিলেন না আর কি। তো ওই মহিলাটা আমাকে বললেন দাঁড়াতে বললেন এবং হাঁটতে বললেন। হ্যাঁ, তো দাঁড়াতে এবং হাঁটতে বললেন। আমার এটা খুব প্রেস্টিজে লেগে যায়। এবং আমার ছোট ননদ ছিল সাথে, ছোট ননদ মানে এখন সে ছোট ননদ, একটা মেয়ে ছিল আর কি সাথে, অল্প বয়স্ক। ওর সঙ্গে দেখলাম যে আমাকে মাপ দেওয়া হচ্ছে, কারণ তাদের ছেলে লম্বা, আমি শর্ট, ওরা তো প্রথমে এসে দেখে গেছে এটা। যখনই আমাকে মাপ দেওয়া হচ্ছে, আর আমার তো শর্ট নিয়ে আমার একটু প্রবলেম ছিলই, মানে মনের ভিতরে যে আমি একটু ছোট ছিলামই, আমি হাউমাউ করে ওখানে কান্না করে দিছি যখন, তখন আমার বাবা আসেনি, মা তখন ওখানে ছিলেন। মেয়েরা যেহেতু উপরে বসছে আর বাবা হচ্ছে ছেলেদের নিয়ে নিচে বসছে আর কি। পরে মা কিভাবে পরে আমাকে বলছে মা তুমি ঘরে চলে যাও। আমি ঘরে চলে গেছি। তখন মা মনে হয় বাবাকে কিছুটা হলো বলেছে। তা আমার বাবা নিজ থেকেই ওনাদেরকে তখন বলেছে আমার মেয়ে আমি বিয়ে দিব না। তখন আমার শ্বশুর নাকি জিজ্ঞেস করেছে যে কেন দিবেন না? আমরা তো দেখলামই না, মামনির মুখটা তো আমাদেরকে দেখালেন না, মেয়েরা উপর থেকে দেখেছে, ছেলেদের সামনে, তখন আমার শ্বশুরদের সামনে আমি যাইনি। তখন বলতেছে যে না আমার মেয়ে, বাবার এটা শুনে মন খারাপ হয়েছে যে আমাকে মাপ দিয়েছে ওরা। হ্যাঁ, আর আমাদের ফ্যামিলির তো এরকম না, এত অড না যে এখনো মেয়ে তোমার দাঁত দেখি, মেয়ে তোমার চুল দেখি, এই টাইপের তো না। হ্যাঁ, বাবার এটা অবশ্যই প্রেস্টিজে লেগেছে। তো বাবা বলছে আমার মেয়ে আমি এখানে বিয়ে দিব না, এখানে বিয়ে দিব না বলছে, আসলে আমি মেয়ে না এখন বিয়ে দিতে চাচ্ছি না, মানে কায়দা করে যা বলার হয়তো বাবা বলেছে এরকম। তখন আমার শ্বশুর নাকি বলেছে দেখেন আমরা আসলাম, ঠিক আছে মামনিটাকে দেখি, বিয়ে দিবে না দেবে না আপনি পরে ডিসিশন নেন, আমাদেরকে একটু এক নজর দেখতে দেন। তো আমার মনে আছে যে আমাদের উপরেও একটা বসার রুম ছিল আর কি। তো ওনাদেরকে ওখানে ডেকে নিয়ে আসা হয় এবং আমি আর সামনে যাব না, কিছুতেই যাব না। আমার তখন একদম শুরু হয়ে গেছে, না আমি যাবো না, সামনে যাবো না, ওদের সামনে যাবো না, ওরা আমাকে মাপ দিচ্ছে, কি করছে না করছে, আমি যাবো ওদের সামনে। তো জোর করে ওয়ান কাইন্ড আমাকে ধরে নিয়ে আসা হয়। তো আমি যখন রুমে ঢোকার পরে বসতে বললো, বসলাম। তো আমার শ্বশুর ঢাকায় নিয়ে আসেন। আমি বাবা, আমার তখন আর ওইগুলো মনে নেই। আমি তখন দেখতেছি যে আমি একটু স্বাধীন হয়েছি, আমি কেনাকাটা করতে পারতেছি ধুমসে, যে শাড়িটা চাচ্ছি বাবা দিচ্ছে, যে জামাটা চাচ্ছি দিচ্ছে, মানে সবকিছু মোটামুটি ইয়ে করতেছি। এবং সোনার দোকানে যা চাচ্ছি, মানে এরকম সোনা কিনতে কিনতে আমি প্রায় 50 ভরি সোনা কিনে ফেলছি। ওকে, এমনও কথা বাবাকে বলতেছি, বাবা আমার কি এই বিয়েটা পরে যখন আরেকটা বিয়ে হবে তখনও কি আবার তুমি আমাকে দিবা? হ্যাঁ, এবং সো ফাইন, দিস ইজ দ্য থিং দ্যাট ওনার মেন্টাল ম্যাচুরিটিটা কি ছিল। বাট এখানে আমার কথা বলার আছে, আমি জানি না যে সামনে কি ঘটবে, বিকজ কিছু তো প্রেডিকশন তৈরি হয়, সব মানুষেরই তৈরি হয়। যারা জীবন গল্প শুনছেন তারা হয়তো বুঝতে পারছেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে, যেটা হয়তো তাদের ভাবনার সাথে মিলেও যেতে পারে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আপনার বাবা বা ফ্যামিলির যারা মেম্বাররা ছিলেন তারা তো আপনার মেন্টাল ম্যাচুরিটিটা বুঝতেন। উইথ ডিউ রেসপেক্ট, বাবা কিংবা মার জায়গা কখনোই মূল্যায়ন করা যায় না, যত বড় প্রবলেমই হোক না কেন, ভুল হোক না কেন। কিন্তু কখনো কখনো এই ইকুয়েশনগুলো আমাদের মতো মানুষের জায়গা থেকে, প্রশ্নের জায়গায় থেকে যায় যে যেই মেয়েটা বিয়ে ব্যাপারটাকে লিবার্টি হিসেবে দেখছে এবং একই সাথে কিনতে কিনতে এরকম মনে করছে যে মানে আরেকটা বিয়ে হলে বোধহয় আরও জিনিসপত্র কেনা যাবে,
সেখানে বাবার চিন্তাটা কি বা মায়ের চিন্তাটা কি ছিল যে মেয়েটাকে বিয়ে দেওয়া মানে হচ্ছে কি করা? আমি ঠিক জানি না, হয়তো মনে করেছে যে কপাল যদি ভালো থাকে তাহলে ওই সংসারে গেলেও হয়তো এরকম আদুরি পাবে, হয়তো এরকমই মনে করেছে, কারণ একটা ছেলে শুনেছে যেহেতু। হ্যাঁ, এবং যেহেতু শ্বশুরে সেরকম বলে গেলেন যে আমি আমার মাকে দেখেছি, সো সামহাউ পজিটিভ নিশ্চয়ই ভেবেছেন, নইলে তো আসলে ওই একটা ঘটনার পরেই বাদ হয়ে যাওয়ার কথা। আর একটা জিনিস চিন্তা করেছিলেন যে আমি কুষ্টিয়া থেকে কুষ্টিয়া বাড়ি পড়ালেখাটা কন্টিনিউ করে নিয়ে যেতে পারবো, তারপর সেকেন্ড যখনই খুশি, আমাদের 20 টাকা রিক্সা ভাড়া আর কি ডিফারেন্স, এ পাড়া ও পাড়া বাড়ি, বাবা যখন খুশি তখন আমাকে দেখে আসতে পারবেন এক নজর অন্তপক্ষে। শ্বশুর বাড়ি থাকি, বাবার বাড়ি থাকি, পজিটিভলি চিন্তা করেছেন। তো কি হলো তারপর? শপিং এর পর তারপরে শপিং টপিং করতেছি, এরকম খুব মজা করতেছি, এবং এমনকি আমার হাজবেন্ডের জন্য একটা আংটি কিনে নিয়ে আসা হয়েছে, ঘড়ি টড়ি কিনেছে, আড়ং থেকে বাবা পাঞ্জাবি শেরওয়ানি টেরওয়ানি কিনেছে। তো আমি আবার বলছি, বাবা দেখছো ওই লোকটার আংটির উপরে একটা ঘোড়া আঁকানো, ওই লোকটার যেরকম ঘোড়ার মতো চেহারা, ঘোড়া আঁকানো, এরকম বলতেছি আর কি। বুঝি না তো, আমার হাজবেন্ড তখন যেহেতু লম্বা ছিল, খুব হ্যাংলা ছিল, আমি খুব ভালো করে দেখিনি, ওই এক নজর যা দেখেছি সেটাতে আমার যা মনে হয়েছে আমি সেটা বলেছি আর কি। তো বাবা বলে, ছিমা এরকম করে বলতে হয় না, এটা কিন্তু বলতেছি, তাও বাবার মোটরসাইকেলের উপর পা দুলাচ্ছি বিকালবেলা বসে বসে, আর এরকম বলতেছি বাবাকে। যাই হোক, এরকম করতে করতে বিয়ের দিন এসে যায় আর কি। বিয়ের দিন এসে যায়, সেদিনও আমি খুব উৎফুল্ল। তো বাবা আমাকে একটা শাড়ি, অনেক শাড়ি কিনে দিয়েছিলেন, তার মধ্যে একটা শাড়ি আমি কাতান শাড়ি খুবই পছন্দ করে কিনেছি আর কি, ময়ূরাক্ষী কালার যেটা বলে, এটা সবুজও না আবার ইয়ে না, এরকম আমার চয়েস লেভেলটা সারা জীবন একটু ডিফারেন্ট ছিল আমার পুরো ফ্যামিলির মধ্যে থেকে, আমি একটু সবসময় বেটার কিছু ইয়ে করতাম। তো ওই শাড়িটা পরে আছি, ওরা আবার যে শাড়িটা এনেছে ওই শাড়িটা আমার পছন্দ হয়নি। আচ্ছা, কারণ ওইটা শাড়িটার কালার হচ্ছে কেমন যেন ম্যাজেন্টা কালার, একটু মানে লাল না, কেমন যেন একটি কালার। ওরা বলতেছে বিয়ে পড়ানোর সময় মেয়েকে শ্বশুর বাড়ি শাড়ি পরতে হয়। আচ্ছা, আর আমি বলতেছি আমি শাড়ি মরে গেলেও পরবো না, আমি এইটাই পরে থাকবো। যাই হোক, আমাকে কিছুতেই রাজি করাতে পারিনি। পরে আমার শ্বশুর বাড়ির শাড়িটা আমার মাথায় দিয়েছে। আচ্ছা, মাথায় দিয়ে তারপরে বিয়ে পড়াচ্ছে। তো কবুল বলতে হয় যে থেমে থেমে 3 বার, সেটাও আমি বুঝি না। এখন আমি কিন্তু আমি কানবো মনে করে, আমার আশেপাশে আমার ফুপুরা আমার মারা সব বসেছে, কিন্তু আমি কোনো কান্না করতেছি না। মানে সবাই ধারণা করেছে কবুল বলার সময় আপনি কান্না, আমি মনে হয় কানবো, আমি মনে হয় কিছুটা হলে বুঝতেছি। আমার কিন্তু সেই ফিলিংসটাই নাই যে কবুল বললে যে অন্যজনের হয়ে যাচ্ছি বা আরেকবারই চলে যেতে হবে আমাকে, এরকম ফিলিংস আমার মধ্যে কাজ করছে না। কবুলই তো, মুখ দিয়ে তো কবুলই বললে তো কি, কবুল বললে কি হয়, মানে এরকম একটা ভাব। তারপরে আমাকে কবুল বলতে বলেছে, আমি সুন্দর সুন্দর মানে বলে 3 বার কবুল বলতে বলেছি, সুন্দর করে কবুল বলেছি। তারপর কবুল বলার পরে আমি মিষ্টি করে একটু হাসিও দিয়েছি, আমার দাদু একটু আমার মুখ ধরে একটু আদরও করে দিয়েছে, এরকম আর কি। তো তারপরে যখন বিদায়ের পালা আসতেছে, কারণ তাদের বাড়িরও প্রথম একটা ছেলে এবং বিয়ে হচ্ছে, তাদের বাড়িতেও অনেক বড় করে অনুষ্ঠান করতেছে, আমাদের বাড়িতেও অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে। তো আমাদের বাড়িতে আবার একটা রেওয়াজ আছে, এর মধ্যে বলি যে বিয়েতে কোনো গিফট নেওয়া হয় না। আচ্ছা, এটা কারোর বিয়েতে নেওয়া হয় না। ওকে। তারপরেও আমার এত পরিমাণে আমার জিনিস আমি পেয়েছি, সেটা হচ্ছে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে জোর করে দিয়ে গেছে, আমার ফুপুরা টুপুরা সবাই মিলে আর কি। এত পরিমাণে আমি স্বর্ণ, এত পরিমাণে আমি জিনিস পেয়েছি, মানে আমি নিজেও জানতাম না আমার কত স্বর্ণ ছিল। তো আমি যখন বিদায়ের সময়টা, যেটা আমি বলতেছি যে বিয়ে তো হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে তখন আমাকে ওই নিচে নিয়ে যাওয়া হলো, মালা বদল করতেছি। তখন আমি দেখলাম যে কালো একটা হাত আমার মাথার উপর দিয়ে মালা দিচ্ছে। আমি বলতেছি কি রে, আমি কারে বিয়ে করলাম, কেন লোকটা কি কঙ্কাল ভূত কেন, হ্যাঁ মানে এরকম মনে হচ্ছে আমার কাছে। তারপরে যখন আমার বিদায় হয় তখন দেখি কি আমার সামনে কেউ নেই, না বাবা, না মা, না মামারা, কেউ নেই, অনলি শুধু আমার চাচা। এবং চাচা কিন্তু দাঁড়ায় থাকতে পারছে না, মানে কাঁপতেছে অলরেডি থরথর করে। এইটাও আমার শ্বশুরবাড়ির লোক কিন্তু মাইন্ড করছে, 2টা জিনিস মাইন্ড করছিল তারা, আমাকে এটা নিয়ে অনেক কথা শোনাইছে। সেটা হচ্ছে, মেয়ে কি পাগল, ওইভাবে কবুল বলে? কোনো মেয়েকে তো এইভাবে আজ পর্যন্ত কবুল বলতে দেখি নাই। আর একটা জিনিস, বিদায়ের সময় আমি কাঁদতেছি না, বিকজ আপনি বুঝিয়ে উঠতে পারছেন না। আমি বুঝে উঠতে পারতেছি না, আমি মনে হয় বেড়াতে যাচ্ছি কোথাও একজন জায়গায়। তো আমার চাচা শুধু একটা কথা বলে, আমার মনে আছে যে ওর হাতের উপর আমার হাতটা দিয়ে বললো, বাবা তুমি যদি মনে করো যে আমি আমাদের মেয়ে তোমার হাতে দিচ্ছি, তাহলে তুমি ভুল করো, মনে করো আমাদের কলেজেটা ছিঁড়ে তোমার হাতে আমরা দিয়ে দিচ্ছি, মানে এটা তুমি কিভাবে যত্ন করে রাখবা সেটা তুমি জানো বাবা, এতটুকুই। তো আমি চলে গেলাম। শ্বশুরবাড়ি যাওয়ার পরেও বুঝতেছি না, আমাকে মানে বউকে বসায় রাখছে, সবাই আসতেছে দেখতেছে, আমিও দেখতেছি করতেছি, বুঝতেছি না। যাই হোক, ওই দিনটা গেল, মানে ওই সন্ধ্যাটা গেল আর কি। তারপরে আমার হচ্ছে 5 ননদ, তার মধ্যে ধরেন 4 জনই আমার থেকে বড়। ছোট ননদটা আমার বয়সী, আমার থেকে 2-1 বছরের জুনিয়র সিনিয়র হব আমরা। তো ওর সাথে আমার
এর মধ্যে একটু ভাব হয়ে গেছে আর কি। আর ও আমাকে আগে থেকেই চিনতো মানে ও যে আমি যে স্কুলে পড়তাম ও সেই স্কুলে পড়তো, গার্লস স্কুলে। তো ও যখনই আমার ছবি টবি দেখেছে বা যখনই দেখতে এসেছে যে আমি, তখন ও খুব খুশি হয়ে গিয়েছিল ভিতরে ভিতরে যে এই মেয়েটাকে তো আমরা কোনোদিন চিন্তাই করতে পারিনি, নাচ দেখেছি কত সুন্দর নাচে, এ আমার ভাবি হবে। ও তো ছোট মানুষ, ওর মধ্যে এটাই কাজ করেছে, এত সুন্দর একটা মেয়ে আমাদের ভাবি হবে। হ্যাঁ, ও খুব খুশি, ও আমার হাতে ভাব জমানোর খুব চেষ্টা করতেছে, আমার পিছিয়ে আছে আর কি সে। তো আমাকে জামা কাপড় চেঞ্জ করিয়েছে, আমার ননদ আমাকে শাড়ি পরিয়েছে, আর ওই মানে বিয়ের শাড়ি সাজগোজ খুলে একটা শাড়ি টাড়ি পরিয়েছে, এরকম বাড়ি ভর্তি লোকজন চলতেছে। যাই হোক, তারপরে রাত আসছে, আমাকে তো রাত্রে খেতে দিছে, আমি তো খেতে পারি না হাত দিয়ে, আমি তো ছাড়াই ভাড়াই খাচ্ছি, কোনো রকম কি খাচ্ছি সেটাও বুঝতে পারতেছি না। মানে আমি আবার তখন বুঝতে পারতেছি, মানে মনের ভিতরে এতটুকু উপলব্ধি আসতেছে যে চিনি না তো, হ্যাঁ চিনি না তো, আমি কোথা থেকে কোথায় আসলাম আমি তো বুঝতে পারতেছি না কিছু। হ্যাঁ, আমার হাতে তো কই আব্বু আম্মু আসলো না, কেউ তো আসলো না, মানে এরকম মনে হচ্ছে। কেউ তো খোঁজ নিচ্ছে না, বাবা তো এখান থেকে এইটুক চলে তো আসতে পারে, এতক্ষণ তো বিয়ের ঝামেলা শেষ হয়ে গেছে, বাবা তো আর চলে আসতে পারে, মা তো চলে আসতে পারে, এরকম মনে হচ্ছে মনের কাছে। কই কেউ তো আসতেছে না, এরকম মানে মনের ভিতরে হচ্ছে। তো ওরা যা বলতেছে সেটাই করতেছি আর কি। দেখলাম মাগরিবের নামাজের সময় একটা লোক ঢুকলো আমার ঘরে। আমি বুঝতেছি যে এটা আমার মনে হয় হাজবেন্ড, কারণ আমার ঘরে তো যে কেউ ঢুকবে না। মানে আমার ঘর মানে আমাকে বিয়ে করায় নিয়ে যে ঘরটায় বসায় রাখা হয়েছে, সে আমার সামনে নামাজ পড়লো। আমার সাথে কিন্তু কোনো কথা সে বলে নাই, আমিও কোনো কথা বলি না, কারণ আমি তো বুঝি না অত কিছু। তারপরে খাওয়া দাওয়া শেষে রাত আসলো, তো দেখতেছি বাসর ঘরটা সাজানো। তখনই হয়তো বা আমি এখনকার সময় যদি বিয়ে হতো, সাপোজ এখনকার সময় বা আরো 5 বছর পরে বিয়ে হতো, তখন হয়তো ঠিকই ওটা আমার চোখে পড়তো। কারণ আমি যে চুজি, বাসর ঘরটা কেন এমন করে সাজানো, যেটা ফুল দিয়েও সাজানো না, কিছু গাঁদা ফুল দিয়েছে এবং কিছু বেলুন দিয়েছে, যে যেমন হচ্ছে বার্থডে ভাব। তো আমি আবার হাসতেছি, কিন্তু আমাকে যখন ওই ঘরে বসাইছে তখন কিন্তু আমার ছোট নোটটাকে বলতেছে এই বেলুনগুলো ফাটবে না তো, রাত্রে ঠাস করে বেলুন ফাটবে, কি মজা না, এরকম বলেও ফেলছি মুখ দিয়ে আর কি। তো যখন আমাকে ওই ঘরে রেখে তারা চলে যাচ্ছে, আমার মেজো ননদটা, ওনাকে আমি আপা, মানে যদিও আমার হাজবেন্ড থেকে ছোট সে, আমি এখনো আপাই বলি তাকে। তা আমি তখন বলতেছি কি, আপা আপনি হচ্ছে যায়েন না, আমি তো আপনার সঙ্গে ঘুমাবো, আমি একা ঘুমাতে পারবো না, ভয় লাগতেছে, আপনারা সবাই করে। আমি তখনও জানি না লোকটা আমার ঘরে ইন করবে, আমি মনে করতেছি হয়তো এই ঘরে আমাকে একাই ঘুমাতে দিবে। তো এইটু জানি যে বাসরাত হয় মানুষের, কিন্তু ওরকম সাজানো ওরকম ঘরে যে বাসরাত হয় আমি এটা তো বুঝতে পারতেছি। যাই হোক, আপাকে ধরে বসছি যে আপা আমি তো আপনার সঙ্গে ঘুমাবো, আপনি আমার সঙ্গে ঘুমান। বলতেছে না তুমি ভয় পাও না, তোমার সঙ্গে ঘুমাবে তো, ভাই তোমার সঙ্গে থাকবে, তুমি টেনশন করো না, ভয় পাবা না তুমি। তো আমি তো তখন আরো ভয় পেয়ে গেছি যে কি ব্যাপার, একটা ছেলে থাকবে আমার সাথে। হ্যাঁ, আমি তো কখনো ছেলে মানুষের সঙ্গে ঘুমাইনি, আমি বাবার সঙ্গে ঘুমাইছি, চাচুর সঙ্গে ঘুমাইছি। তারপরেও যতই ইয়ে করি, ওটা নতুন জায়গা, তো আমি তত ইয়ে করতে পারছি না। যাই হোক, আমার হাজবেন্ড ঢুকলো ঘরের মধ্যে, ঢোকার পরে সে পাশে বসতো, শীতকাল ছিল তখন, ডিসেম্বরে আমার বিয়েটা হয়েছে, ডিসেম্বরের 6 তারিখে। তখন আমি 16 বছর আমার বয়স। তখন আমি মানে বুঝতে পারতেছি না কি করব। আমি কিন্তু লেপ কম্বল কিছু গায়ে দেওয়া না, আমি এমনি এরার বসা, শীতে কাঁপতেছি আর কি, একটা শাল মনে হয় কোনো রকম জড়ানো গায়ে। তার মানে বলতেছে তুমি লেপের মধ্যে পা দিয়ে বসো, ঠান্ডা তো। হ্যাঁ, তখন বলতেছে যে আমি কিসে পড়ি, আবার ওই একই কথা সে জিজ্ঞেস করতেছে কিসে পড়ি, তারপরে আমি আমার সাবজেক্ট কি এগুলো জিজ্ঞেস করতেছে, কোন স্যারের কাছে প্রাইভেট পড়তে যাই, নামাজ পড়তে পারি কিনা, কোরআন শরীফ পড়তে পারি কিনা, এগুলো জিজ্ঞেস করতেছে। আমি সে নামাজ পড়ি, মাঝে মাঝে পড়ি, হ্যাঁ, কোরআন শরীফ পড়তে পারি না, সোজা উত্তর। হ্যাঁ, তারপরে বলতেছে যে, তারপরে এটা জিজ্ঞেস করার পরে সে আমাকে এমন একটা অড প্রশ্ন করছে যেটার জন্য আমি কখনোই কোনোদিন প্রস্তুত ছিলাম না। আজকে আমি বলতেছি, ফিল করতেছি যে এই প্রশ্নটা মানে আমি জীবনে ভুলবো না। মানে এই কথাগুলো বলার পরেই যে সে আমাকে বলতেছে যে তোমার মানে ডেট কবে। আমি বুঝতে পেরেছি, আমরা হয়তো ইন ডিটেইলি যাব না, বাট জীবনের কিছু কিছু মোমেন্ট থাকে যেগুলো কারো জীবনের সারা জীবনেরই একেবারে ব্যক্তিগত অনুভূতি, সেটা হয়তো কারোর সাথে শেয়ার করার মতো না, কিন্তু কখনো কখনো ওই মোমেন্টগুলোই একটা সামাজিক শিক্ষার অংশ হয়ে দাঁড়ায়, কখনো কখনো ওই মোমেন্টগুলোই আরেকজনের জন্য একটা অনেক বড় শিক্ষণীয় হয়ে দাঁড়ায়। আপনার এই যে রাতের গল্পটা আপনি বলছেন, এটা প্রত্যেকটা মানুষের জীবনেরই স্মরণীয় রাত, ভয়ঙ্কর রকমভাবে প্রত্যাশিত রাত, এবং এই রাতেই
প্রত্যেকটা ছেলে এবং মেয়ে আমার যেটা মনে হয় যে সবারই একটা স্বপ্ন থাকে, একটা সুন্দর একটা মেমোরি যাতে সারাটা জীবন তারা ক্যারি করতে পারে। এই স্বপ্নটা যখন সে তার জীবনের আরেকজন মানুষের প্রয়োজন, সেটা ছেলের জায়গা থেকে হোক বা মেয়ের জায়গা থেকে হোক, মানে একটা মেয়ে যখন একটা ছেলেকে কল্পনা করে বা একটা ছেলে যখন একটা মেয়েকে কল্পনা করে, এইটা বুঝতে শেখে যখন থেকে, একদম নর্মালি যখন বুঝতে শেখে তখন থেকে সে কল্পনা করা শেখে। এটা বৈজ্ঞানিকভাবে যেমন সত্য এবং খুব নর্মালি আমাদের জীবনে এটা সত্য। এবং এই কাঙ্ক্ষিত রাতটা যখন স্বপ্নের মতো না হয়, এবং স্বপ্নের মতো না হলেও হয়তো বা সমস্যা না, পছন্দনীয় না হলেও সমস্যা না, কিন্তু যখন ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় তখন সেটা সারা জীবনের জন্যই একটা বড় সমস্যা। কখনো কখনো সেই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সগুলো 8-10টা মানুষের জীবনে ওই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স যাতে না হয় সেজন্য হয়তো বা যতটুকু যেভাবে শেয়ার করা প্রয়োজন সেভাবে আমরা শেয়ার করার সুযোগ দিই। আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজে কিবরিয়ার সাথে। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। জীবনে অনেক ভুল হয় এবং একজনের ভুল থেকে আমরা অনেক সময় অনেক কিছুই শিখি। ঠিক আছে, তো আপনার জীবনে যে ঘটনাটা ঘটলো তারপর কি হলো? তো তারপরে মানে এটা আমি কিভাবে বলবো বুঝতে পারছি না, মানে এক্সপ্লেন করব কিভাবে, আই ডোন্ট নো। অনেকের জীবনে এটা হয়তো খুব মানে সুখ, এটা হতে পারতো সুখের, কিন্তু আমি যেহেতু বয়স অল্প, হাইট ওয়েট কম তার থেকে, তারপরে সে অনেক লম্বা চড়া মানুষ, তার স্বাভাবিক নিয়মে সে ছিল হয়তোবা, কিন্তু আমার জন্য ফিলিংসটা খুব ব্যাড ছিল আর কি। আমি খুব কষ্ট পাচ্ছিলাম আর কি, সোজা কথা। এবং আমি আগেই বলেছি যে আমার স্কিন খুব পাতলা ছিল, আমি রান্না কখনো তো কাজ করিনি, কখনো রোদে পুড়িনি, কখনো মানে ছিলাম আর কি একটু। তো আমার কিন্তু একটুতে গায়ে ফোসকা পড়তো, মানে এমন হচ্ছে একটু বেশি রোদে হলেও দেখা যাচ্ছে আমার গায়ে লাল লাল ছোপ ছোপ দাগ পড়ে যেত। একটু বেশি রোদে গেলে বা বেশি গরম লাগলে আমি কিন্তু গরম সহ্য করতে পারতাম না, আমার নাক দিয়ে ব্লাড এসে যেত। তো উনি আমাকে যে আদরের নমুনাটা দেখিয়েছে, ইট ওয়াজ নট হিউম্যানিটিক, এটা আলটিমেটলি মানবিক আচরণ ছিল না, আপনি যেটা বলতে যাচ্ছেন। তারপরে সে আমাকে বোঝানোর চেষ্টা করেছে, এটুকু আমার মনে আছে, যে না তুমি কষ্ট পাচ্ছ, এটা ঠিক, কষ্ট পেও না, এটা হয়, এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। যাই হোক, সকাল হলে পরের দিন সকালে বউ ভাত, বাসায় অনুষ্ঠান কমানো। তো আমি কাউকে কিছু বলতে পারছি না, কিন্তু মনের ভিতরে তখনই একটা আমার কষ্ট ঢুকে গেছে কিন্তু অলরেডি, যে এটা কি হলো, বিয়ে মানে কি এরকম, আমি এটা কিন্তু বুঝতে পারতেছি না, বিয়ে মানে কি এরকম, আর এই লোকটার সাথে তাহলে আমাকে এভাবে থাকতে হবে। মানে আমি সবকিছু মিলে আমার মাথার মধ্যে হজবরল অবস্থা হয়ে গেছে একটা আর কি। আর আমি খালি অপেক্ষা করতেছি কখন বাবা মা আসবে, কখন কে আসবে, মানে আমি অপেক্ষা করে আছি আর কি। মানে আমার ভালো লাগছে না, সোজা কথা ভালো লাগছে না। আমি সকালেও তেমন ভাবে খাচ্ছি না, কিন্তু আমার হাজবেন্ড দেখতে সকালবেলা থেকে স্বাভাবিক, সে ঘুরতেছে, সবার হাতে কথা বলতেছে আর কি, আমার অন্যরা আমার ঘরে আসতেছে, সব কিছু স্বাভাবিক, অনুষ্ঠান সব কিছু স্বাভাবিক। এবং একসময় আমার বাবা মা আসার পরেও আমি ওই অবস্থায় দেখা যাচ্ছে আমাকে মানে স্টেজ করে যেখানে বসিয়ে রাখা হয়েছে, আমি তো খুব ক্লোজ ভাবে তখন বাবা মার সঙ্গে কিছু বলতে পারছি না। আর আমার বাবা কেন যেন ওই দিনের পর থেকে তার চেহারাটা চোর হয়ে গেছিল আর কি। চোর বলবো কেন, মানে আমার দিকে চোখ কিরকম লুকা ছাপা, চোর বলবো না, লুকো ছাপা আর কি। মানে হয়তো বা আমার দিকে তাকালে তার চোখ জলে ভরে উঠতেছিল, এমন কিছু হচ্ছে হয়তো বা সে নিজেকে হাইড করছে। হ্যাঁ, আমি তো কিছু বলতেও পারছি না কাউকে। শুধু ছোট ফুপুটা আমার ফ্রেন্ড তো সে আসার পরে তখন আমাকে বলতেছে, আমাকে তো বললাম যে অনেকেই মনা বলে ডাকতো, তো আমাকে বলতেছে মনা কেমন আছো। হ্যাঁ, তো আমি বলছি যে ফুপু আমার না ভালো লাগেনি, আমার সারা রাত ঘুম হয়নি। হ্যাঁ, তোমরা আমাকে আজকে নিয়ে যাবা তো? হ্যাঁ, তো বলছে হ্যাঁ আজকে নিয়ে যাবে, মিয়া ভাই বলেছে আজকে তোমাকে নিয়ে যাবে, যে আমাকে সহকারে আজকে নিয়ে যাবে। আমি এবার ওকে বলছি কি ফুপু শোনো, ওই লোকটাকে নিয়ে যাওয়ার দরকার নেই, আমাকে নিয়ে যাও। হ্যাঁ, বাবাকে আস্তে করে বলে এসো, ওনাকে নিয়ে যাওয়ার দরকার নেই। মানে এইভাবে আর কি। আমি তো আসলে বুঝতেছি না, ওই লোকটা আমার সঙ্গে গেলেই মনে হলো যে আমার একটা ব্যাড ফিলিংস, ওই লোকটাকে নিয়ে যাওয়ার দরকার নেই। এই জন্য ফুপুকে আস্তে করে কানে এটা বলতেছি। যাই হোক, ওই দিনকার অনুষ্ঠান মিটে গেল, তারপরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। তো আমার বেডরুমেই আমি ছিলাম আর কি। সেখানেও আমার বাবা মা তো আর কোনো কিছু খেয়াল করে না। আমার বাবা মার ধুম লেগে গেছে, বাড়িতে অনেক লোক, পুপুরা ধুম লেগে গেছে যে জামাকে কোন পিঠা খাওয়াবে, জামাকে নতুন জামাই ফার্স্ট আসছে আমাদের বাড়িতে, যৌথ পরিবারের জামাই গেলে একটা মানে আমাদের বাড়িতে একদম মনে করেন যে আনন্দ উৎসব। আর আমি হয়েছে কি যে এই একদিন দুই দিনে মানে আমার ফ্যামিলি থেকে যেহেতু আমি একটু দূরে, আমি আমার ফুপাতো ভাই বোন টোন এদের পেয়ে ওদের সাথে সবসময় থাকি, ওদেরকে পেয়ে আমার জামার কথা আমি ভুলে গেছি। মানে এমনিও তোর কথা আমার মনে থাকার কথাই না, তারপরে ওই
যে আমার সাথে একজন লোক আসছে তার থেকে আমার কোনো ইয়ে নাই। আমি কিন্তু ওদের সাথেই মানে বাসায় যে ঢুকেই আগে আমি কিন্তু শাড়িটা খুলছি, খুলে আগে কিন্তু আমি স্কার্ট পরে ফেলছি, বুঝছেন, ফেলে আমি আমার মতো মানে আবার দৌড়ানো শুরু করছি ঘরের মধ্যে, একবার এর সাথে এই গল্প করে ওর সাথে ওই গল্প করি। কিন্তু এর মধ্যে হঠাৎ করে আমার এক ফুফাতো ভাই, ওর সাথে খুব ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, আমার থেকে 2 বছরের বড়। তো ও আমাকে জিজ্ঞাসা করতেছে, মনি তোর মুখ চুখ দেখে তো ভালো, ওই যে বললাম আপনাকে যেটা সাইন দেখে বলছে ভালো লাগতেছে না তো। হ্যাঁ, তখন আমি বলতেছি কি যে ভাই জানো লোকটা না একটু ভালো না, হ্যাঁ লোকটা না খুব খারাপ, অনেক চরিত্র খারাপ। এভাবে বলতেছি লোকটা। হ্যাঁ, আমি বাংলা সিনেমা ভিলেন দেখো না ওই রকম, জানো, এখন এরকম বলতেছি। তো বলার পরে তখন আমার ভাই আবার হাসতেছে, বলছে কই, মানে আমাকে সান্ত্বনা দেয়। আমি তো দেখলাম যে মিঠুন চক্রবর্তীর মতো। হ্যাঁ, এরকম আর কি কথাবার্তা হচ্ছে। যাই হোক, আমার সংসারটা এইভাবে আর কি আগায় যাচ্ছে। আমি শ্বশুর বাড়িতে যাই আসি, বাবার বাড়িতেও থাকি, কিন্তু আমি কিন্তু এইগুলো আসলে তখন কিন্তু বুঝি না যে শ্বশুর বাড়ি গেলে কাজ করতে হয় কি করতে না হয়। আমার হাজবেন্ড সকালবেলা অফিসে চলে যান, আমি হয়তো গুসল টুসুল করে। উনি কি ছিল, পেশা কি ছিল? উনি ছিল তখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। হ্যাঁ, উনি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার যেটা বলে আর কি আপনার পানি উন্নয়ন বোর্ডের। তো আমি তখনও কিন্তু বুঝি না, তো আমি নাস্তা খাই, ছোট ননদের সাথে সময় পাস করি। কিন্তু আমার শাশুড়ি মনে মনে খুব খেপে যাচ্ছেন। হ্যাঁ, আমি এখন জানি আর কি উনি খুব খেপে যাচ্ছেন, কি বউ বিয়ে করে নিয়ে আসলাম, শাশুড়ি কি করতেছে তাও কি দিয়ে দেখে না, বাড়ির কে কি করতেছে কি দিয়ে দেখে না, ঘুম থেকে দেরি করে ওঠে, নামাজ পড়ে না, হ্যাঁ মানে নখ পালিশ লাগায় বসে থাকে, হ্যাঁ নাক ফুটো করা নাই, হ্যাঁ এরকম অনেক কিছু আর কি। তো ওই দিন উনি খুব হঠাৎ করে খুব লাউড হয়ে গেলেন, আমার বলতেছে এই তোমারে কি খালি শোকেসে সাজার রাখার জন্য নিয়ে আসা হয়েছে নাকি, তুমি খালি ঘরের মধ্যে বসে বসে মান্দাদের হেমন্তের নাকি কার গান শুনো, হ্যাঁ তোমার হাজবেন্ড খাবে সেটা তোমার খেয়াল রাখতে হয় না, তোমার যে 5টা ননদ আছে তারা কলেজে যাচ্ছে ভার্সিটিতে যাচ্ছে, তুমি সেগুলো খেয়াল রাখবা না, হ্যাঁ তুমি নিজেকে নিয়ে সবসময় বসে থাকো, হাতে নখ পালিশ মেখে বসে থাকো, মানে এরকম করে আমার সাথে খুব চিল্লাপাল্লা করতেছে। এই কয়েকদিনের মধ্যেই, মানে 15-20 দিনের পরেই। আচ্ছা, আমি কিন্তু বুঝতে পারতেছি না, আমি একদম থতমত খেয়ে হা করে বসে আছি যে আমাকে এ ধরনের হয়তো কেউ কখনো বলে নেই। হ্যাঁ, আমি তো আসলে এরকম কথা কোনোদিনও বলে নাই আমাকে কেউ। তো আমি খুব মন খারাপ করে ওনাদেরকে তাকায় আসে, আসলে উনি কি বলতেছে। আমি বলতেছি মা আমার নাক ফুটো নেই সেই জন্য রাগ করতেছেন, আমি এটাও বুঝি নাই। যখন বলছে এই মেয়ের নাক ফুটো নেই, আমি নাক ফুটো জানো না, জানে হ্যাঁ কি বাড়িতে বিয়ে দিছি, মেয়ের হচ্ছে নাক ফুটো না থাকলে ছেলের অমঙ্গল হয় এটা জানে না, এরকম বলতেছে। তা আমি বলছি এটার জন্য মনে উনি রাগ করছে। তা আমি বললাম ওই যে জেদি ছিলাম, আমি নাক ফুটোর যখন এতই সমস্যা, আচ্ছা ঠিক আছে, আমি একদম নিজের যে ঘরটায় থাকতাম, এমনকি আমি ওই ঘরে যখন যে ঘরটাকে আমাকে থাকতে দেওয়া হয়েছে, যে সেই ঘরটার পরিবেশটা এরকম ছিল যে একটা শুধু খাট, ড্রেসিং টেবিল নাই কোনো, একটা টেবিল আর একটা স্টিলের আলমারি, আর কিছু নেই ওই ঘরে। ও আর একটা আলনা ছিল, যে আমি কখনো মানে আমার ঘরটা তো অনেক সাজানো গোছানো, তখনকার সময় চেস্টের ড্রয়ার একদম ম্যাচিং করা কিছু। তখন এইটা আমার বাবা মা কিন্তু খেয়াল করেছে, এবং তারা কিছু বলেনি, এবং তারা কিন্তু অলরেডি ফার্নিচারের অর্ডার দিয়েছে আমার জন্য আর কি। এবং আমার ঘরে যে ওই বাসায় যে রঙিন টিভি নাই এটাও খেয়াল করেছে তারা, সাদা কালো টিভি দেখে তারা। ফ্রিজ একটা ছোট, কিন্তু বাড়ি কিন্তু 4 বাড়ি, 2টা ফ্লোর নিয়ে আমরা থাকি, কিন্তু ফার্নিচারের ডিজাইনগুলো সব পুরাতন এরকম আর কি। আচ্ছা, জাস্ট লাইক বাবারা হয়তো এটা খেয়াল করেছে। তো আমার রুমের সাথে কোনো অ্যাটাচড বাথও ছিল না, যেটা আমি কখনো কোনোদিন অভ্যস্ত না, আমি আর আগেই বলেছি, সেটা আমার একটা প্রবলেম হচ্ছিল। এখানে একটা বিষয় খেয়াল করবেন, উনি যে বিষয়গুলো আনছে ছোট ছোট করে, সেগুলো হয়তো বলার মতো না, কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো মানুষের জন্য। দুটো মানুষ দুটো পরিবেশ থেকে আসছে, দুটো মানুষের আমরা বিয়ে মানে মনে করি যে দুটো পরিবারের মেলবন্ধন, এটা কিন্তু শুধু দুটো মানুষের মেলবন্ধন না, দুটো পরিবারের মেলবন্ধন। এবং অবশ্যই একটা মানুষ যেভাবে যে লাইফস্টাইলে ছিল, হঠাৎ করে এসে আরেকটা লাইফস্টাইলে
মানানসই হওয়াটা খুবই ডিফিকাল্ট, সে ছেলেই হোক বা মেয়েই হোক। কিন্তু আমাদের সামাজিকতা একটা বিষয় আমরা ধরে নিই যে মেয়ে মানেই হচ্ছে তাকে মানিয়ে চলতে হবে, মেয়ে মানেই হচ্ছে সে যে পরিবার থেকে আসুক না কেন, যেটাই করুক না কেন, শ্বশুরবাড়িতে যা আছে সেটাই তাকে মেনে নিতে হবে। যদি সিচুয়েশনটা এরকম হয় যে না এখানে আসলে কিছু করার নেই, বিকজ ওনাদের কি বলা যেত এফোর্ড করার ক্ষমতা আসলে অতটুকুই, তাহলে সিচুয়েশনটা ডিফারেন্ট। কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে না ইউ হ্যাভ মানি অ্যান্ড আপনার সেই ক্যাপাবিলিটিস আছে, তাহলে আপনার পরিবারে যেই আসুক না কেন তাকে যদি আপনার পরিবারেই সাস্টেন করতে হয়, তাহলে আপনার উচিত তার পাস্ট লাইফটা একটু হলো স্টাডি করা, নইলে কিন্তু সে কোনোভাবেই আপনাকে বেস্টটা দিতে পারবে না। কারণ আমি যদি বলি যে একটা ছেলে হোক বা মেয়েই হোক না কেন, দেখুন যিনি এই ভদ্রলোকের সংসারে গেছেন তিনি কিন্তু গিয়েই রাতারাতি পরিবর্তন হবেন, বিষয়টা কিন্তু এরকম না। তিনি তারা একদম পুরো, যদি 16 বছরে বিয়ে হয়ে থাকে ওনার, উনি যেটা বলছিলেন 16টা বছর নিয়েই কিন্তু সেখানে গেছেন, হ্যাঁ। এবং এই 16টা বছরে তাকে কিভাবে ট্রিট করা হয়েছে, কিভাবে বড় করা হয়েছে, কি আচরণ তার সঙ্গে করা হয়েছে, কি ধরনের পরিবেশের মধ্যে সে থেকেছে, সে সব কিছু নিয়ে কিন্তু ওখানে গেছে। সুতরাং এটাকে যদি রাতারাতি ধাক্কার কবলে পড়ে যায় তাহলে এটার ভবিষ্যৎ ভালো হবে না, এটাই ধরে নেওয়া যায়। জানি না কি হয়েছে, ওকে বলুন তারপর। তো তারপরে যাই হোক আমি এগুলো কিছু বলি না, কিন্তু আমি যে আসলে আমি এখন নিজে ইমাজিন করি যেটা, সেটা হচ্ছে যে ওই সময় এরকম বোবা কেমন করে হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, বোবা বেশিক্ষণ থাকবেন না, এটা আমরাও জানি। কারণ কেন বোবা হয়ে গিয়েছিলাম, ডিমান্ড হচ্ছে এমন একটা জিনিস মানুষ একটা পর্যায়ে পর্যন্ত সেভ করতে পারে। ইভেন তখন আমি মনে করি এটা সেভ না, এটা হচ্ছে জমায়। তো জমায় মানে হচ্ছে কি, ধনুকের তীরটা যখন আপনি টানবেন প্রথম পর্যায়ে কিন্তু ছাড়লে আপনি এটা বেশি দূর যাবে না, তো তখন মনে হয় কি ঠিক আছে তীর তো আসবে না, কিন্তু তারপরে জমতে যখন একবার টানার পর এক্সট্রিম লেভেলে যখন টানা হবে, টানার পরে যখন ছাড়া হবে তখন কিন্তু গতিটা যায়। তো যে যত বেশি টানতে পারে, মানে যে যত বেশি সাইলেন্স থাকতে পারে, সে যখন বাস্ট হয় সে তত বেশি পরিমাণ শব্দ করে বাস্ট হয়। তো আমরা একটা জিনিস মনে করি, সেটা মেয়ে হোক বা ছেলেই হোক না কেন, যখন আমরা কারোর প্রতি অত্যাচার করছি কিংবা কেউ যখন একটা জিনিস মানিয়ে নিচ্ছে, চাপতেছে ভিতরে, চাপার ক্ষমতাটা ভালো, কিন্তু এটা যদি এমন হয় যে চাপতে অনেক দিন ধরে চাপার পরে সে বাস্ট হলো, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি। তার চেয়ে বরং একটু চাপলে একটু বের করে দিল, একটু চাপলে একটু বের করে দিল, সেটা অন্য জিনিস। কিন্তু ওনার ক্ষেত্রে বোধহয় বিষয়টা ওরকমই হয়েছে। জি রিমা, তারপর কি হলো? তারপরে আমি মানে জেদ করে ঘর আটকাই, মানে নিজের গেট আটকাই দিলাম, দিয়ে সুতো নিছি। আমার ছোট নদকে বললাম নিজের নাক নিজেই ফোড়াবেন। হ্যাঁ, নিজের নাক নিজেই ফুটো করে ফেলছি। করেছেন? হ্যাঁ, আমি বললাম না যে বিলেট দিয়ে হাত কাটতে যখন পারি, তখন তো ওই জেদ উঠলে তো আমি ওইটাও করতে পারি। তো নিজের নাক নিজে ফুটো করে, ওরা আমাকে যে নাক ফুলটা দিয়েছিল সেই নাক ফুলটার সঙ্গে সঙ্গে আবার পড়েছি, রক্ত পড়তেছে কিন্তু। মাই গুডনেস। পরে এসে আমার শাশুড়িকে বলতেছি, দেখছেন পড়ছি, এখন তো কিছু হবে না। আমার শাশুড়ি আমার দিকে হা করে তাকায় আছে, কি মেয়ে এটা। হ্যাঁ, যাই হোক, হয়তো এরকম একটা ফিলিংস নিচ্ছে। তো আমি আবার কিছুদিন পরে হয়তো আমার আম্মার ওখানে গেছি, আম্মা দেখে তো কান্নাকাটি করে আসছে, কারণ বাবা নাক ফুটো করা পছন্দ করতেন না, আমি ব্যথা পাবো দেখে বিদায়। আচ্ছা। তো সেখানে আমার নাক ফুটো করা, এবং অলরেডি সেটা সঙ্গে সঙ্গে তাজা ইসের মধ্যে আমি পড়েছি, এটা তো ঘা হয়ে মানে একটু ফুলে টুলে গিয়েছে। যাক, মা নাক ফুল খুলে ওয়াশ করে আবার মলম টলম লাগিয়ে যাই হোক নাকটা ঠিক করেছে পরে। কারণ আমার বাবা বাড়ি থেকে মা বাড়ি তখন তো বেশি দূর, শ্বশুর বাড়ি তো বেশি দূরে না। দেখা যাচ্ছে শুক্রবারের ছুটির দিন হলেই দেখা যাচ্ছে বাবা জোর করে এসেই বলতো, বাবা একটু আসো, আমার মেয়েটাকে একটু আসো, বা বাবাই আসতেন দেখতে, এরকম প্রায় হতো। আর আরেকটা জিনিস হয়েছিল কি, যে আমার বাবা আমার সুবিধার জন্য, বললাম যে ফার্নিচার থেকে শুরু করে টিভি বিজিপি সব কিছু আমার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছেন, এমনকি ফ্রিজ পর্যন্ত। হ্যাঁ, তো তারপরে দেখা যাচ্ছে যে আমার ভাইয়ের একটা বাইক ছিল, আমার ভাইয়া কলেজে ওঠার সাথে সাথে একটা বাইক চালাতেন। আমার বিয়ের পরপরই আমার বাবা আমার হাজবেন্ডকে একটা বাইক কিনে দেন। আচ্ছা। যে তাহলে যখন তখন আমার মেয়ের সাথে করে আসতে পারবে, আমার মেয়েকে সাথে করে একটু ঘুরবে। কারণ আমার আবার বাইকে চড়ার খুব অভ্যাস ছিল, কারণ ভাইয়াদের সাথে বাইকে চড়তাম, কোথাও নিয়ে যেতে হলে বাইকে যেতাম, বাবার সাথে আবার যেতাম, যার জন্য আমি বাইকে চড়তে খুব পছন্দ করতাম। বাবা এটা জানতো, তো এরকম মাঝে মাঝে যাওয়া হতো। কিন্তু ওনার সাথে কি সম্পর্কটা আমার কেমন ছিল, মানে ঝগড়াঝাটিও ছিল না, আবার তার সঙ্গে খুব ফ্রি ছিলাম এরকমও না। যে সংসারে কি হচ্ছে সেটাও আমি তাকে বলতাম না। মানে হয়েছে কি, তার সঙ্গে আমার দেখা যাচ্ছে হয়তো খুব কম, ভয় পেতাম তাকে আমি, এবং কি বলে ডাকবো এটাও কিন্তু আমি বুঝতে পারতাম না। আমাকে কেউ ডাকতে বলে কোনো সময় ভাই বলে ডাকতাম, ভাই আপনাকে ডাকতেছে। আবার কখনো বলতাম কি, দাদা ভাই আপনাকে ডাকতেছে, এরকম বুঝতাম না আর কি। এটার জন্য বকা খাইতাম, মাঝে মাঝে নাম ধরেও ডেকে ফেলতাম। হ্যাঁ, তো আমার শাশুড়ি এটা নিয়ে বকাও দিত।
তো এরকম একদিন এরকম চলতেছে আমার সংসার আর কি, বকাঝকা খাচ্ছি, বুঝতে পারতেছি না কি হচ্ছে না হচ্ছে। আম্মার কাছে মাঝে মাঝে যাই, বলতেছি আম্মা এরকম বকা দেয় কেন ওনারা, আমি তো কাজ করতে পারি না, হ্যাঁ এরকম বলি। তা আম্মা এর মধ্যে হয়তো বা প্রস্তাব দিয়েছিল আমার শাশুড়ির কাছে যে আমার মেয়ে হয়তো কাজ করতে পারে না বিয়ান, আমি কি একটা কাজের মানুষ দিব আপনাদের। ওদের বাসায় যে দেখি যে একটা মোটে কাজের মানুষ, তাও ছোট। আমার শাশুড়ি অনেক কাজ করেন, আমার ননদরাও দেখলাম যে অনেক কাজ টাজ করেন, সেখানে আমি কিছুই করি না, সেটা তো আসলেই কথা শোনানোর মতোই আর কি। যাই হোক, আমার বেসিক্যালি তখন সেটা মনে হয়েছে আর কি। হ্যাঁ, তো তারপরে এরকম করতে করতে তারপরে হঠাৎ করে একদিন আমার শাশুড়ি বললো হ্যাঁ তুমি একটু রান্না বাড়া দেখো না, এরকম যাই হোক এরকম বলতেছে। তার আবার একটু মাঝে মাঝে প্রবলেম হতো, বুকে পেন টেন করতো, এরকম আমার কষ্ট হয় একা একা। তখন আপনার লেখাপড়ার কি অবস্থা? তখন লেখাপড়ার অবস্থা হচ্ছে আমি কলেজ টোটালি অফ করে দিয়েছি, সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়ে কলেজে যাওয়াই হয় না। মানে কি সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে? না, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ারে উঠেছি। ওঠার পরে আপনি আর যাচ্ছেন না? যাচ্ছি না। ওকে। আসলে আমি তখন আসলে বুঝতে পারছিলাম না আসলে যে আমার কি করণীয়। তো আমার মনে হচ্ছিল যে হয়তো বা মাকে বলতাম যে মা আমার কাজটা করলে মনে হয় ভালো হয়, উনি তো একটু রাগটা করে। তো আমার মা বলতো যে শ্বশুরবাড়ির সবাই এরকম, তখন আমিও তো কাজ করি, হ্যাঁ করতে হয় মা এগুলো, একটু তুমি শাশুড়ির সঙ্গে একটু একটু হেল্প করবা। এখন হেল্প করা বলতে আমার মা তো অতটা বোঝে নাই যে হেল্প বলতে কি বোঝাচ্ছে আর কি। হয়তো বা শাশুড়ির সঙ্গে একটু করলাম টরলাম, কিন্তু হেল্প বলতে আমি ওই বাড়ির একটা বউ, আমার যে এত দায়িত্ব আমি কিন্তু তখন কিন্তু বুঝতে পারতেছি না যে এবারে আমি একটা বউ, আমার 5টা ননদ, আমার অনেক দায়িত্ব, এবং আমার শাশুড়ি একটু অসুস্থ, আমাকে অনেক দায়িত্ব নিতে হবে, এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। আর আমার হাজবেন্ড কোনো যাই হোক, এবং আমার হাজবেন্ড এটাও বুঝতো না যে একটা বউয়ের বা একটা মেয়ের অনেক কিছু লাগতে পারে। এইভাবে আমি আর কি লাইফ লিড করতেছি আর কি। আর আমি যখন বাবা বাড়ি আসি তখন আমার মা যেটা ভালো লাগে সেটা আমার জন্য কিনে রাখে বা আমাকে সাথে করে নিয়ে যায়, মার্কেটিং করে। এবং আমি অনেক সময় কাঁদতাম যে বাবা আমার কাছে তো টাকা নাই, হ্যাঁ আমার কাছে তো টাকা নাই, আমি তো চটপটি খেতে পছন্দ করি, আমাকে তো কেউ চটপটি ফুচকা খাওয়াতে নিয়ে যায় না, এই করে না। বাবা আমাকে, আমার মনে আছে সে টাকা আমাকে অনেক সময় যাওয়ার সময় 5,000 10,000 করে টাকা দিয়ে দিত। এইগুলো আবার দেখা যাচ্ছে আমি আমার ননদদের পিছনেই খরচ করতাম, এই তোরা কি কিনবি বল, আমার কাছে টাকা আছে। আমি কিন্তু আসলে ওইভাবে কখনোই, ওরা আমাকে আপন না মনে করলো, আমি কিন্তু সবসময় এইভাবে। আবার দেখা যাচ্ছে যে ভাবি তোমার না অনেক সুন্দর সুন্দর আংটি, এই তো আংটি নিবি, আমার না বক্স ভর্তি আংটি আছে, নিয়ে যে দিয়ে দিতাম ওদের। ওরা কয়টা নিয়েছে সেটাও কিন্তু আমি কোনদিন খেয়াল করতাম না এরকম। তারপরে আমি এরকম ভাবে আমার সংসার চলছে। এর মধ্যে আমার পরীক্ষা এসে যায়, তো মা বলে পরীক্ষা তো দিতে হবে তোমাকে। তা আমি বলি বিয়ে দিছো তো আবার পরীক্ষা দিব কেন, আমার আর পড়ালেখার প্রতি তেমন কোনো আগ্রহ নাই আর কি। সারাদিন কাজ করে আমার আর ইচ্ছা করে না পড়ালেখা করি। আচ্ছা। তো আম্মা কি করতেন, আম্মাকে দুপুর মানে 4টার দিকে এসে নিয়ে যেতেন, প্রাইভেট পড়ায়। আবার আম্মা আমাকে মানে সন্ধ্যার পরে যখন প্রাইভেট পড়া শেষ হতো মা আমাকে দিয়ে যেতেন। আচ্ছা। এটা নিয়েও কথা শুরু হলো আর কি, যে পাড়ার লোকজন কি বলতেছে, প্রতিদিন একটা মা তার মেয়ের বাসায় আসতেছে, হ্যাঁ এটা তোমার মা, আমি তো আমার মা তোমাকে প্রাইভেট পড়াতে নিয়ে যাচ্ছে। তারপরেও এটা নিয়ে কথা শুরু হলো, তাও আমাদের বাসায়। তারপরেও সেটাও কোনো রকম ওভারকাম করে তারপরে পরীক্ষার হলে পরীক্ষা দিলাম। যাই হোক, আমার আশা ছিল না যে আমি পাশ করবো, আমার কোনো রকমের আশা ছিল না আমি পাশ করব। তারপরেও আমি যেদিন রেজাল্ট বের হয়, আমাদের শ্বশুরবাড়িতেই আছি, তো রেজাল্ট বের হয়েছে, আমার রেজাল্ট এসেছে উইথ হেলথ। কোনো কারণে ঝামেলা হয়েছে, করে দেখে যে আমার রেজাল্টটা একটু ভুল ছিল, মানে আমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড আর অ্যাডমিট কার্ডের মধ্যে একটা সাবজেক্টে একটা গন্ডগোল ছিল আর কি। আচ্ছা। তো গন্ডগোল ছিল, ওইটা আবার ঠিক করে দিয়ে আসে বাবা। ঠিক করে দিয়ে আসার পরে তারপরে 15 দিন পরে আমার রেজাল্ট কলেজে আসে। আচ্ছা। তখন দেখা যায় যে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি। ওকে। ফার্স্ট ডিভিশন পেয়েছি। তো তখন যখন আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি তার 15 দিন পরেই আমি কিন্তু অলরেডি তখন প্রেগনেন্ট। তখনও কিন্তু আমি বুঝতেছি না যে আমি প্রেগনেন্ট। ওকে, বিয়ের কতদিন পরের ঘটনা এটা? এটা 11 মাস। 11 মাস। ওকে। 11 মাস পরে, কারণ আমি তো বললাম ওই যে ফার্স্ট ইয়ারে থাকতে বিয়ে হয়েছে, সেকেন্ড ইয়ারে উঠেছি, তারপরে তো পরীক্ষা দিয়েছি, এর মাঝে 11 মাস গিয়েছে, কারণ আমাদের ক্লাস তো বেশি দিন আমরা পাই না। তো যাই হোক, আমি প্রেগনেন্ট, আমি তো সেটা বুঝতে পারতেছি না। ওই যে বললাম আমার রান্না করতে হয়, তো রান্না করতে গেলেই আমার মানে গন্ধ শুনলে আমার বমি আসে। আমি দৌড়াই চলে যাই বাথরুমে, এই করি সেই করি। তখন একদিন আমার শাশুড়ি আমাকে বলতেছে তুমি এরকম করো কেন, খালি বমি করো কেন। আর এর মধ্যে কিন্তু আমার শারীরিক কন্ডিশন অনেক খারাপ হয়ে গেছে, অনেক মানে আমি একদম মনে করেন যে 34 কেজি ওজনে নেমে
আসছে আমার ওজনটা আর কি। একেতে ছোটখাটো মানুষ ছিলাম, তারপরে আর কিছু খেতে পারি না, শুধু বমি করি। তো আমি বুঝতেছি না। তারপরে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি এরকম করো কেন, তোমার কি শরীর খারাপ লাগে না, কি হয় তোমার, তুমি এরকম করো, দৌড়াও খালি, বাথরুমে দৌড়াও কেন খালি। তখন আমি বলতেছি কি জানি মা, আমার কোনো কিছুর গন্ধই সহ্য হয় না, কিচ্ছু ভালো লাগে না, খালি বমি আসে, আমি কিছু খেতেও তো পারতেছি না। হ্যাঁ, তখন আমার শাশুড়ি মনে হয় মুরব্বী মানুষ তো, হাজার হলেও তিনি একটু সন্দেহ করছেন। তো যাই হোক, আমাদের পাশে ফ্যামিলি একজন ডাক্তার আছেন, ডাক্তার ভাই বলি আমরা, তো ওনার কাছে আমাকে পাঠান। তো ওনার কাছে যখন পাঠান তখন উনি আমাকে প্রেগনেন্সি টেস্ট দেন। এখন তো ধরেন অনেক প্রেগনেন্সি টেস্টের অনেক সিস্টেম হয়েছে, তখন তার কোনো সিস্টেম ছিল না, তখন তো একদম ল্যাবেই যেতে হতো ইউরিনটা নিয়ে। তো বলে যে পরের দিন সকালবেলা এরকম ইউরিনটা নিয়ে ল্যাবে দিলে নাকি রেজাল্ট, আমার হাজবেন্ড সে রেজাল্ট নিয়ে এসেছে, পজিটিভ আসছে আর কি। আচ্ছা, পজিটিভ আসছে, তো সেটা নিয়ে আবার ডাক্তার ভাইয়ের কাছে দেওয়া হয়েছে। তখন ডাক্তার ভাই আমার শাশুড়ি বলছে আমি যেতে পারবো না, যেহেতু এরকম একটা বিষয়, তোমাদের হাজবেন্ড ওয়াইফের বিষয় যেহেতু, তো তোমরা দুজনা যাও ডাক্তার ভাইয়ের কাছে, তোমরা দুজনাই যাও। এবং ডাক্তার ভাইও চাচ্ছিল যে আমার হাজবেন্ড যাক। সে বলেছে যে হেলাল আসুক। মানে সে তো আমাদের ফ্যামিলি ডাক্তার, সবাইকে চেনে, আমার বিয়েও খেয়েছে সে। তো আমরা যখন গিয়েছি তার কাছে, সে তখন বলছে যে হেলাল তুমি এটা কি করলা, ফার্স্ট কথাই ছিল তার এটা, যে তুমি এটা কি করলা। তখন আমার হাজবেন্ড তো চুপচাপ, তো বলতেছে যে তোমাকে আমি বিয়ের সময় বলেছিলাম যে হেলাল তুমি ছোট একটা মেয়ে বিয়ে করতেছো, কেন করতেছো, মিনিমাম তোমার এদের সঙ্গে যায় এমন একটা মেয়ে বিয়ে করো। তারপরে আবার এই মেয়েটা এখন প্রেগনেন্ট, হ্যাঁ, তার ওয়েট এত কম, এবং এই বাচ্চাটাকে সে কি দিবে, পেটের ভিতর থেকে মার যে খাবারটা সে নিবে। মানে ডাক্তার ভাই আমার সময় যে কথাগুলো বলতেছে আমি সেটাই আর কি বলতেছি, আমি তখন তত কিছু বুঝি না। হ্যাঁ, তো সেই সামর্থ্য তো মনে হচ্ছে এই মেয়েটার নাই। আর তারপরে তো বমি করতেছে একভাবে, ওকে তো ইমিডিয়েটলি এখন স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা উচিত, তো পানি শূন্যতা হয়ে গেছে শরীরে এখন, এরকম অবস্থা আর কি। যাই হোক, তুমি কি এই বাচ্চাটা নিতে চাও, নিলে কিন্তু সমস্যা হবে, হয়তো বা ওর লাইফ রিস্ক হতে পারে, মেবি এরকম একটা কথা বলে। তো আমার হাজবেন্ড বাসায় এসে উল্টা মেজাজ দেখাচ্ছে, কেন মানে আমি যেন পাপ করে ফেলছি। হ্যাঁ, মানে উল্টা মেজাজ দেখাচ্ছে, হ্যাঁ এরকম অসুস্থ, এখন ঝামেলা, অমুক তমুক বিভিন্ন কথা শুরু করছে। তো আমার শাশুড়ি আবার খুশি, কারণ তার একটা ছেলে, যেহেতু একটা বাচ্চা আসতেছে বাসায়, সে খুব খুশি। আমার বয়স টয়স কেউ দেখতেছে না আর কি সেই মুহূর্তে। সে আবার আমার TNT-তে ফোন করে আমার মাকে ডেকে নিয়ে আসছে, বিয়ান এরকম সুসংবাদ আছে, শিগগিরই আসেন। তো আমার মা এসেছে, আমরা কি দুজন মিলে একটা বাচ্চা পালতে পারবো না? হ্যাঁ, ও ছোট হয়েছে তো কি হয়েছে, হেলাল এরকম চিল্লাপাল্লা করতেছে, আপনি আপনার জামাই একটু বোঝান, এরকম বলতেছে। আমার শাশুড়ি তখন খুব ভালো মুডে আছেন আর কি তিনি। তো আমার মা না আসলে তখন নাও বলতে পারতেছে না, হ্যাঁও বলতে পারতেছে না। তিনি একবার আমার কথা ভাবতেছেন, আবার ওই সংসারটার কথাও ভাবতেছেন, যে তাদের মধ্যে আনন্দ, আর এদিকে আবার চিন্তা করতেছেন যে আমার মেয়েটা তো আসলে এই অবস্থা, কিছু খেতে পারে। তখন আমার এর মধ্যে মা বলছে কি, তাহলে আমি আমার মেয়েটাকে নিয়ে যাই বিয়ান, আমি নিয়ে যাই, ওর তো এই অবস্থা। তখন আবার ডাক্তার ভাই বলে দিয়েছেন, উনি আবার প্রেসক্রাইব করে দিয়েছেন আমাকে তখন ইমিডিয়েটলি স্যালাইন দিতে হবে, দিতেই হবে। তখন আর আমাদের যেখানে বাসা সেখানে আশেপাশে কোনো ক্লিনিক নাই, একটু দূরে। তো তখন আম্মা দেখলো যে তাহলে এখান থেকে নিয়ে গেলে তো নার্স এসে মানে স্যালাইন দিতে পারবে না, বা সবসময় টেক কেয়ার করতে পারবে না, এখানে যদি ডাক্তারটা কাছে, তাহলে এখানেই থাক। তো আমার স্যালাইন চলতেছে, করতেছে, কিন্তু আমার শাশুড়ি কিন্তু কখনো এসে আমার যে স্যালাইন চলতেছে করতেছে আমার পাশে বসা বা মাথায় হাত দেওয়া, বা আমার হাজবেন্ড ওই ঘরে ঢুকে না। হ্যাঁ, সে ডিস্টার্ব হবে দেখে সে তার মতো থাকে, রাত্রে স্যালাইন খুলতে হবে, করতে হবে, অনেক ঝামেলা। এগুলো আমার ছোট নোট থাকে আমার পাশে, মাঝে মাঝে আমার শ্বশুর একটু দেখাশোনা করেন। আর দেখা যাচ্ছে যে ওই যে সার্বক্ষণিক যে নার্সটা ছিল উনি দেখাশোনা করতেন, কিন্তু আমার বমি কিন্তু কখনোই অফ হয় নাই। তো এর মধ্যে আমার আবার একটু ব্লাড যাচ্ছে, আচ্ছা, একটু রিস্কি যে ব্যাপারটা, হ্যাঁ ব্লাড যাচ্ছে। তখন আবার এইটা আবার ডাক্তার ভাইকে বলা হয়, তখন ডাক্তার ভাই আর কি বুঝছে ব্যাপারটা, বরাবর বলছে আসলে ও নিতে পারছে না মনে হয় শরীরে, ওর শরীর এই বয়সে এটা ও নিতে পারছে না। তারপর যাই হোক এরকম বলার পরে তারপরেও আপনারা যখন চাচ্ছেন চাচিমা, আমি ট্রাই করব, আমি 7 দিন একটা ইঞ্জেকশন দিব, সকাল বিকাল দিব, এটা যদি টিকে গেল তো টিকে গেল আলহামদুলিল্লাহ, না হলে কিন্তু আমাদের এস্টিম পয়েন্টে যেতে হবে, এটা ডিসিশন নিতে হবে। তখন আমার মা, আমার তো একদম তখন মনে করেন বিছনা থেকে ওঠা নিষেধ, একদম বেড রেস্ট। তো
তো আমার মা আমার শ্বশুর বাড়ির যেরকম পরিবেশ, আমার মা যে আমার কাছে থাকবেন সেটাও পারতেছেন না। হ্যাঁ, কারণ কি কথা শোনাবে কে, মানে ওরা খুব কথা শোনাতেন, এটাই হচ্ছে প্রবলেম। মানে আসলে খুব কথা শোনাতেন, এখনো তাদের সে স্বভাবটা আছে আর কি। তো ওই ভয়তে আমার মা আবার খুব বললাম না যে চুপচাপ, আম্মা তো অত মানে কথা পছন্দ না আর কি তার। তো এই অবস্থায় যাই হোক আমার আস্তে আস্তে আমি ওই সিচুয়েশনটা পার করছি, কোনো রকম 7 মাস চলে গেছে আর কি। যাওয়ার পরে তারপরে 7 মাসের পরে আমাকে আমার বাবা মা এসে আমাদের দেশে একটা আনুষ্ঠানিকতা করে, সাথ দেয়। সেটা করে অনেক অনুষ্ঠান করে শ্বশুরবাড়ির লোকদের কাপড় চুপড় দিতে হয়, তারপরে এই খাসি টাসি, তারপরে এই যে মাছ টাছ অনেক কিছু দিতে হয়, কি কি দিতে হয় আমি অত জানতাম না তখন। সেগুলো দিয়ে আমার বাবা মা অনুষ্ঠান করে নিয়ে আমাকে নিয়ে গেছেন। তখন আমার বাবার আবার পোস্টিং ছিল মাগুরাতে। মাগুরাতে নিয়ে গেছেন। মাগুরাতে নিয়ে যাওয়ার পর যখন আমার 2 মামা শুনেছে যে আমি এরকম অবস্থা, তখন আমার 2 মামা তাদের আবার নিজেদের প্রাইভেট কার ছিল, তো তোমরা মানে খুলনায় থাকতো, খুলনা থেকে মাগুরা তো বেশি দূর না, তো চলে এসেছে আমাকে দেখার জন্য। এসে তো চিল্লাপাল্লা, বুধ এটা কি হলো, আর তোমরা মাগুরায় আনছো কিভাবে, হয় কুষ্টিয়া রাখতা। তো তারপরে যাই হোক আমার মামারা আমাকে খুলনাতে নিয়ে যায় এক প্রকার জেদ করে, কারণ মামাদেরও কোনো মেয়ে ছিল না, 2 মামারই 2টা করে ছেলে। তো ওখানে যে আমার হাজবেন্ডের পোস্টিং তখন আবার বাগেরহাট, আচ্ছা, তার জন্য একটু সুবিধা। তো যাই হোক আমার বেবিটা হলো, মানে আমি বেবিটা হতে যে অনেক কষ্ট পেয়েছি। বেবিটার ওয়েট অনেক বেশি ছিল, মানে কারণ আমার বেবিটা কিন্তু এখনো 5 ফিট 5 ইঞ্চি 5.5 ইঞ্চির উপরে লম্বা। আচ্ছা, আমার ফার্স্ট মেয়ে। ওকে, যিনি এখন নর্থ সাউথে পড়ছে। জি জি, ওকে। সো প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা বিরতি নিতে চাই। কোথাকার গল্প কোথায় গিয়ে ঠেকেছে সেটাই হচ্ছে দেখার বিষয়। আমরা আরো আধা ঘন্টারও বেশি সময় আপনাদের সঙ্গে আছি, এবং আপনারা যা ভাবছেন গল্পটা লেগেছিল আর কি, এটাই স্বাভাবিক, কষ্ট লাগাটাই স্বাভাবিক। হ্যাঁ, আমি হচ্ছে বাচ্চা মানুষ করতে তখন তো অত এক্সপার্ট না, তা আম্মাদের ওখানে বেশি থাকতাম, কখনো শ্বশুর বাড়ি যেতাম, কখনো আম্মাদের ওখানে থাকতাম। তো এরকম করতে করতে সময় যাচ্ছিল, কিন্তু হচ্ছিল কি আমি শ্বশুর বাড়ি যখন থাকছিলাম তখন তো আমার ননদদের আরো বিয়ে হয়েছে, সবারই বাচ্চা কাচ্চা আছে। আমার বাচ্চাটা যদি একটু ভুল করে ফেলতো বা একটু অন্যায় করে ফেলতো, আমি কেন জানি তখন যেন খুব ক্রেজি হয়ে গিয়েছিলাম। আর আমার হাজবেন্ড তো বাসায় থাকতো না, আমি শ্বশুর বাড়ি থাকতাম। আমার লেখাপড়া কিন্তু তখনও কন্টিনিউ। হ্যাঁ, আমি কিন্তু তখন অলরেডি পড়তেছি, হ্যাঁ পড়তেছি, বাচ্চা সামলাচ্ছি এবং সংসার, তখন কিন্তু আমি পাকা গৃহিণী হয়ে গেছি। এবং এরকম করতে করতে আমি হচ্ছে যখন মাস্টার্স পরীক্ষা দিব আর কি, ফাইনাল দিব, আমার বড় মেয়েরা ছোট মেয়ের বয়সে ডিফারেন্স হচ্ছে 4.5 বছর। তখন আমি সেকেন্ড বেবি কনসেপ্ট করি। তো তখন সেকেন্ড বেবি কনসেপ্ট করলে তখন সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু আমি খুশি হই না। এবার আমি আর খুশি হই না। এবার আমি বুঝে গেছি মাতৃত্বের কি কষ্ট, আর আমি বুঝে গেছি যে সংসারে আমার কি অবস্থান। এর মাঝে আর একটা কাহিনী আমি বলি। আমার ছোট ননদ যেটা আর কি, যেটা আমার খুব ভালো সম্পর্ক ছিল, তো সেটা সাথে আমার ফুফাতো ভাই, মানে ওরা রিলেশন ছিল, ওরা চলে যায় দুজনে আর কি। আচ্ছা, এটা ফ্যামিলি থেকে না বলে চলে যায়, এবং দোষটা সম্পূর্ণ আমার ঘাড়ে পড়ে যে আমি তাদেরকে বের করে দিয়েছি, যেটা হয় আর কি। এবং এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হয় ফ্যামিলিতে, অনেক কিছু হয়। আমাকে আমার হাজবেন্ড মারধরও করে। হ্যাঁ, তারপরে একটা টাইমে আমার বাবা কিন্তু আমাকে নিয়ে আসার মানে ওরা আমাকে আর রাখবে না, ওদের মেয়েকে ফেরত না দিলে, মানে এরকম ফ্যামিলি আর কি ট্র্যাজেডি চলতেছে। আমার হাজবেন্ড আমাকে মিনিমাম মনে হয় 6 মাস দেখতে আসেনি, আমার বাচ্চাটার কোনো খোঁজ নেয়নি, কোনো কিছুই করেনি আর কি, সোজা কথা। তো তার মধ্যে আমার বাচ্চাটা, আমি মা বাবার কাছেই ছিলাম। তো এর মধ্যে তারা উকিল নোটিশও কিন্তু পাঠিয়ে দিয়েছিল যে আমাকে ডিভোর্স দিবে। হ্যাঁ, কিন্তু আমার বাবা খুব আপসেট হয়ে গিয়েছিল তার মধ্যে, যে ডিভোর্স দিবে এরকম একটা বিষয়, আমি যেটার জন্য এতদিন মানে এত কষ্ট করে মেয়েকে সংসার করাচ্ছি। তারপরে এইভাবে যাই হোক থার্ড পার্সন মিলে সবকিছু মিলে এক সময় যায় আবার জোড়াটা লাগে আর কি, কোনোভাবে এনি হাউ জোড়াটা লাগে। এর মধ্যে আরো তো মনের ভিতরে বিষ ঢুকে গেছে আমার অলরেডি, যে লোকটা আমার 6 মাস খোঁজ নিল না, আমার বাচ্চাটাকে একবার দেখতে আসলো না। আমি তো কিছুতেই ওর সাথে উকিল নোটিশ পাঠিয়েছিল, এটা আমি জানতাম না। তো হঠাৎ করে তাদের যেভাবে ফ্যামিলি মিউচুয়ালের মধ্যে যখন আসলো, তখন আমার শ্বশুর বললো যে আপনারা নিয়ে গিয়েছেন, আপনারা দিয়ে যাবেন। এবং আমি সেই দিনটার কথা আমি কখনোই ভুলব না, যেদিন আমার ননদ চলে যায়, সেদিন আমাকে সারাদিন ঘরের মধ্যে আটকায় রাখা হয়েছিল, কিছু খেতে দেওয়া হয়েছিল না, এবং আমাকে আমার হাজবেন্ড মারধরও করেছিল, এবং সেই সাথে আমার বাচ্চাটাকে আমার কাছে দেওয়া হয় নাই সারাদিন।
তো ওই অবস্থায় যে অনেক কিছু হয়েছে, অনেক অনেক, সেটা আমি এখন এত বিস্তারিত হয়তো বলতে পারছি না, মানে কিভাবে গিয়েছে আমি বলতে পারবো না। অনেক কষ্টে ওখান থেকে আমার বাবা ভাই আমাকে অনেক কষ্ট ওখান থেকে নিয়ে আসে আর কি। এবং আমি এক কাপড়ে চলে এসেছিলাম, আমাকে ওরা কোনো কাপড় খালি পায়ে এক কাপড়ে, আমার বাচ্চাটা সহকারে, বাচ্চাটাকেও দিচ্ছিল না তারা। অনেক কষ্টে আমি ওখান থেকে আমার বাবা মাকে বের করে নিয়ে চলে আসে। আসার পরে তো অনেক দিন এই যে ওরকম বাবা বাড়ি থাকলাম, করলাম। তার মধ্যে আমি আবার ট্রান্সফার হয়ে আমি যশোরে, তখন বাবার পোস্টিং, তো তখন যশোরে আমাকে ভাই আমাকে মাস্টার্স ভর্তি করে দিয়েছিল। যে আমি তখন মাস্টার্স করতেছি, প্লাস সেই সাথে আমি হচ্ছে মানে আপনার মাস্টার্স করতেছি, সেই সাথে আমি কম্পিউটার শিখতেছি। কম্পিউটার শিখতেছি, তো আর বাচ্চাটা নিয়ে লাইফ লিড করতেছি এবং মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। তখন তো একটু ম্যাচুরিট হয়ে গেছি যে আসলে তো ওর কাছ থেকে কোনোদিন ভালোবাসা পাইনি, ওর কাছ থেকে আমি এটাই আশা করতেছিলাম যে হয়তো এরকম ব্যবহারই সে আমার সাথে করবে, তো আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমি এক প্রকার চলবো আর কি, এরকম একটা চিন্তা ভাবনা করতেছি। আর আমাকে যথেষ্ট সাপোর্ট দিত বাবা মার, সবসময় মন টন খারাপ থাকতো যে ফ্যামিলিতে যেহেতু এরকম কাহিনী হয় নাই, আর সেহেতু সব জায়গাতে কথা টথা হচ্ছিল, অনেক ঝামেলা চলতেছিল অলরেডি ভিতরে, তো বাবা মা ওইগুলা টেক কেয়ার করতেই মানে হাত ধরে যাচ্ছিল বাবা মার আর কি। আর এদিকে হচ্ছে আমার বড় ভাই আমাকে একদম ফুল সাপোর্ট দিচ্ছে যে না, আমি তোমাকে যেতে দিব না, তুমি পড়ালেখা শিখো, মানুষ হও, আমার একটা ভাগ নিয়ে আমি পালতে পারবো, তুমি ওটা নিয়ে টেনশন। এমনকি আমার মেয়েটা মানে আমার বড় ভাইয়ের কাছে ঘুমাতো, খেতো, মানে ওর বড় মামাই ওর জান, মানে ওকে আমার কাছে দিত না বড় ভাই, এরকম। আচ্ছা। তো এভাবে থাকতে থাকতে হঠাৎ করে কি একদিন ডিসিশন হয়, আমরা ঈদ করতে বাড়ি গেছি, হঠাৎ করে আমার বাবা আমাকে ডেকে বলে যে তুমি মা, তোমাকে ওই বাড়িতে যেতে হবে। আমি বললাম কখনোই না আপা, ইম্পসিবল, আমি ওই বাড়িতে সংসার করতে পারবো না এত কিছুর পরে, আর ওরা আমাকে মেরে ফেলবে। আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে ওরা আমাকে মেরে ফেলবে। তখন আমার বাবা আমাকে জড়ায় ধরে কান্না করে বলতেছে যে মা, তুমি কি আমাদের, তোমার চাচার, আমার সবার কি মৃত্যু মরা মুখ দেখতে চাও, নাকি তুমি তোমার সুখটা বেছে নিতে চাও? তো অবভিয়াসলি তখন মানে কি মনে হয়েছে আমি জানি না, কারণ বাবাকে আসলে তো আমি খুবই ভালোবাসতাম, আমি মানে এখনো ভালোবাসি। স্ট্যান্ড বাই, আমাকে যদি কেউ বলা হয় তো আমি আমাকে যদি বাচ্চাদের নামও বলা হয় তবু বলবো আমার বাবাকে আমি বেশি ভালোবাসি। এবং আল্লাহর কাছে আমি মাঝে মাঝে এমনও বলি যে আল্লাহ, যে আমার বাবা যেদিন মৃত্যু হয় সেদিন যেন আমারও মৃত্যু হয়। আর মানে একদম হোপলেস হয়ে যাই। আমি তখন বলি যে আমি যাবো বাবা, আমি বলি যে বাবা আমি যাবো, যাই হোক না কেন আমি যাবো। তো আমি যাই, এবং আমার শ্বশুরদের কন্ডিশন আমাকে নিতে আসবো না, আপনাকে দিয়ে যেতে হবে। তো আমাকে দিয়ে আসে আর কি। আসার পরে আমার অত্যাচারের মাত্রাটা মানে আপনারা ইমাজিন করে নেন, আরো চরম আকারে পৌঁছায়। আমার বাচ্চাটা ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, মানে আর আমাকে সারাদিন যেভাবে তারা টর্চার করে, মানে কি আমি 2 দিন 3 দিন দেখাচ্ছে খেতে বসছি, এমন একটা কথা আমার শাশুড়ি হয়তো বলছে যে এই মেয়েদের কোনো বিশেষ আছে, যে মেয়ে আমার মেয়েকে বের করে দিতে পারে সেই মেয়ে আমাকে বিষ দিয়ে মেরে ফেলবে না, পানের মধ্যেও বিষ দিয়ে মেরে ফেলতে পারে। আমার শাশুড়ি আবার পান খেতেন, ওর হাতে কিছু খাওয়া যায়, আমাকে দিয়ে রান্না করাতেন, আবার আমাকে এই কথাগুলো শোনাতেন। হ্যাঁ, তো এরকম পরিস্থিতির ভিতরে আমি যাচ্ছি, আমার মানে মনে হচ্ছে যে মানে কোনো কুল কিনারা নাই, আমার মনে হচ্ছে এরকম। তারপরে যাই হোক এর মাঝে কিছু একটা হয়ে মিল মহব্বত হয়, যাই হোক আবার সংসার করতেছি। আমার ননদের সাথেও তাদের আবার মিউচুয়াল হয়ে যায় আর কি, মিউচুয়াল হয়ে যায়, কিন্তু আমি আর আমার হাজবেন্ড কথা বলতাম না। ও এর মধ্যে এরকম কথা শুনতে আমি একবার হচ্ছে মানে সুইসাইড অ্যাটেম্প করি। তারপরে আমার বাবা সিদ্ধান্ত নেয় না যে আমি আর দিব না। তারপরেও আবার 3-4 মাস ওরকম যায়, তার মধ্যে আমার আবার অসুস্থ হয়ে পড়ি, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটের অপারেশন হয়। তখন আমার হাজব্যান্ডকে আমার বাবা ফোন করে না, আমি ফোন করি, আমি বলি যে আমার এরকম অপারেশন হচ্ছে, আমি যদি কিছু হয় তুমি আমার বাচ্চাটাকে দেখো, বাবার পরিচয় অ্যাটলিস্ট রেখো, ও নানার কাছে থাকবে, তুমি বাবার পরিচয়টা রাখো। তখনও কিন্তু আমি ছোট বাচ্চা কনসেপ্ট করিনি আর কি, ছোট বাচ্চা কনসেপ্ট করিনি। তখন ওর কেন জানি মনটা নরম হয়, হয়তো বা মানুষ তো, আর এতদিন একসাথে আছে, একটা বাচ্চার বাবাটা আছে, আর মানে এরকম একটা তো ও আসে আমাকে পরের দিন সকালবেলা দেখতে আসে যশোরে। দেখতে আসার পরে ও দেখে তারপরে বাসায়, যে ও যখন বাসায় যায় আমাদের বাসা থেকে, তো আমার শাশুড়ি আবার দেখছে যে এইটা সুযোগ। তো ও আমার শাশুড়ি আবার আমার হাজবেন্ড নেই দেখে তার জামাই মেয়েকে সে ডেকে নিয়ে আসছে, সে যে তখনই চলে যাবে এটা তারা বুঝতে পারে নাই। আমার হাজবেন্ড বাসায় ঢুকে দেখতেছে যে বাসায় তার মানে আমাকে নিয়ে গেছে, নিয়ে যায়, আমরা দুজনে বাসার মধ্যে ঢুকতেছি, এবং রাস্তায় কিন্তু আমাকে বলতেছে বারবার যে তুমি কিন্তু যাই বাবা মার কাছে মাপ চাবা,
তুমি কেন সুইসাইড অ্যাটেম্প করতে গেছিলা, এটার জন্য তুমি মার কাছে মাপ চাবা, আমরা বিপদে পড়তাম না, এরকম ভাবে আমাকে বোঝাচ্ছে আর কি। তো যাই হোক আমি ঢুকেই আমি বলছি ঠিক আছে মার কাছে আমি মাপ চাবো। হ্যাঁ, আমি গেছি, যাওয়ার পর ঢুকতেই দেখি যে ওরা আমাদের বাসায়। তখন বাসার পরিস্থিতি আরো অন্যরকম হয়ে যায়। তখন হয় কি আমার হাজবেন্ড ফুল ক্রেজি হয়ে যায়, আমার থেকে আমিও ভাইলেন্ট হয়ে যাই, সেও ভাইলেন্ট হয়ে যায়, যে যার জন্য এত কিছু হইলো তারা কি ভাবে। এক্স্যাক্টলি, মানে তোমরা যদি মেনেই নিবা তাহলে এত কেন অভিনয় করলা তোমরা। আর আমার মেয়েটাকে, আমার হাজবেন্ড বলতেছে আমার ছোট দুধের শিশুটাকে আমি কেন এত কষ্ট দিলাম, আমার ওয়াইফ কেন আমি এত কষ্ট দিলাম, আর সেটা তুমি করতে আমাকে, আমি বড় ভাই, আমাকে একবার বলছো যে ওরা আসতে চাইবে, ওদেরকে মেনে নেওয়ার দরকার, বা আমার শ্বশুর শাশুড়িকে এত হেয় করলা কেন, এত কথা শোনাইলা কেন তাদেরকে, কেন শোনাইলা আমাকে, তো এবারে অনেক ছোট করছো তোমরা। তাহলে এখন তো আমার তো শ্বশুরবাড়িতে কখনো তোমাদের যেতে হবে না, কিন্তু আমার তো যেতে হবে। তখন তো তারা যদি কথাটা বলে যে আমার মেয়ের তো কোনো দোষ ছিল না, তখন আমি কি বলবো, কি উত্তর দিব? তো এটা নিয়ে অনেক বাসার মধ্যে অনেক ক্যাচাল হয়, হয়। তারপরে আমার হাজবেন্ড সরাসরি জিজ্ঞাসা করে যে হ্যাঁ, ওরা দুজন আবার খুব নমনীয় হয়, হয়ে আমার কাছে মাপ চাই, ওর ভাইয়ের কাছে মাপ চাই। তখন আমি একদম ভাইলেন্ট হয়ে বলি কি আচ্ছা তোরা যে বলছিস যে আমি তোদেরকে বের করে দিছি বাসা থেকে, আমি কি বের করে দিছি, আমি কি জানতাম কিছু? তখন ওরা আমাকে বলে কি যে, তখন আমার ছোট ননদ বলে কি না আমি আসলে এটা ক্রেজি ভাবে বলছিলাম, তখন আপনার উপর আমার রাগ হয়েছিল, কারণ এই কথাটা যখন বাসায় জানাজানি হয়ে যায় আপনি ভাইকে বলে দিছিলেন, ভাই আমাকে রাত্রে মারতে গেছিল, তো আমার উপর আপনার উপর আমার খুব রাগ হয়েছিল, আমি চিন্তা করছিলাম এটা শোধ তুলবো, সেই জন্য আপনার দোষটা দিয়েছিলাম। তা আমি তখন আমার হাজবেন্ড এটা শুনছে, শোনার পরে বলতেছে তুই এটা কাজ করছিস রনি। হ্যাঁ, যাই হোক এটা নিয়ে অনেক কিছু হয়, সব সত্য আর কি সামনে চলে আসে যখন, তখন যাই হোক আমার হাজবেন্ড একটু সফটনেস দেখায় এবং সে বলে যে আমি থাকবো না, আমি কাল সকালে আমার বউ বাচ্চা নিয়ে আমি চলে যাব। তখন আমার শ্বশুর খুব আপসেট হয়ে পড়ে, কারণ কুষ্টিয়া শহরে তাদেরকেও সবাই চেনে, আমাদেরকেও সবাই চেনে, সবাই জানে যে তার একটাই ছেলে বেটার বউ আলাদা থাকে, হ্যাঁ আলাদা বাসা ভাড়া করে থাকে, এটা একটা খুব খারাপ দেখা যাবে, এরকম একটা করে। তারপর অনেক শোনানোর পরে যাই হোক আমরা আবার ওই বাসাতেই স্টে করি। আমার হাজবেন্ডের তখন আবার পোস্টিং হয়ে যায় চুয়াডাঙ্গা। তো এরকম চলতেছে, ওদের সাথে ওরা আসে যায়, কথা করে। আমার ছোট নদের সাথে আমি কথা বলতাম, আমার ভাইয়ের সঙ্গে কথা বলতাম না, কারণ আমার থিওরিটা এটা যে ও তোমার রক্তের না, ও আমার একটা ক্ষতি করতে পারে, তুমি তো আমার ভাই ছিলা, তুমি ফুফাতো ভাই হওয়ার যাই হও, তুমি তো আমার ভাই ছিলা, তুমি তো আমার এত বড় ক্ষতি করতে পারো না, তোমার সাথে আমি কথা জীবনেও বলবো না, আর তারপরে তুমি আমার বড় ভাই। তো যাই হোক মাস্টার্স করেছি, মাস্টার্স পরীক্ষা চলছে আমার, পরীক্ষা দিয়ে আমার মনে হয় যে আমার 11 তারিখে বাচ্চা হল না, আমার বাচ্চা হয়েছে 16 তারিখে, আর আমার মাস্টার্স পরীক্ষা শেষ হয়ে হচ্ছে 11 তারিখে, মানে আমি ওই রকম অবস্থায় আমি পরীক্ষা দিয়েছি আর কি। তো আমার বাচ্চাটা পেটের মধ্যে খুব অসুস্থ হয়ে যায়, কারণ আমি 4 ঘন্টা বসে পরীক্ষা দিতাম, বাচ্চাটার মুভমেন্ট খুব কম হতো, মুভমেন্ট হতো না। তবে তারপরে আমার 16 তারিখে সিজারিন করে বেবিটা হয়। তো এর মধ্যে আমার বড় ভাই কিন্তু এর মধ্যে বাইরে চলে গেছে অলরেডি, হ্যাঁ, এবং সে তাকে বিয়ে দেওয়া হয়েছে খুব আনুষ্ঠানিকতার ভিতরে। হ্যাঁ, তো সে বাংলাদেশে এসেছে, সে একদিন আমার শ্বশুরবাড়ি সে আবদার করে যে মামা আমি আমার বোনকে নিয়ে যেতে চাই, এক রাত আমাদের সাথে থাকবে। হ্যাঁ, তো এই কথা বলার পরে তখন হচ্ছে আপনার আমার শাশুড়ি আমাকে যেতে দিবে না, বাসায় অনেক কাজ, ঈদের পরের দিন আমার সব ননদরা আসবে, সে আমাকে যেতে দিবে না। তখন সে বলে কি যে তাহলে নিয়ে গেলে একবারে নিয়ে যাও। এই কথাটা আমার ভাইয়ের তখন লাগে খুব, এতদিন তো আমার ভাই কোনোদিন ইন্টারফেয়ার করেনি, এতদিন তো বাবাই সব টেক কেয়ার করছে, এখন তো মোটামুটি সে একটা পর্যায়ে আসছে। তারপরেও আগেও সে বলেছে যে সে কখনোই রাজি ছিল না আমাকে সংসার করতে দেওয়ার জন্য, সে সবসময় বলতাম রিক্সা চালাই খাবো, কিন্তু আমার বোন আমি দিব না, এরকম কথা সবসময় সে বলতো। তারপরে যাই হোক সে মনে মনে একটা প্ল্যান করে ফেলে, সেটা বাবা মাকে বলে না, কারণ জানে বাবা মা বললেও হয়তো রাজি হবে না, আর আমার হাজবেন্ডকে বললেও রাজি হবে না। সে আমাকে বেড়াতে নিয়ে আসার নাম করে ঢাকায় নিয়ে আসে। তখন অলরেডি ঢাকায় আমাদের একটা বাড়ি কেনা আছে, সেটা হচ্ছে সেগুন বাগিচে। আমার ছোট ভাই ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে পড়ে, ও হচ্ছে ওই বাসাতে থাকতো। মাঝে মাঝে বাবা মা আসতো, ওকে একটা কাজের ছেলে ছিল, রান্না বাড়া করে দিত এরকম। তো ও আমাকে নিয়ে আসার পরে বলে যে আমি সবাইকে বলে যে আমি চলে যাব মার্কেটিং করার দরকার, তো রিমাকে ওই জন্য নিয়ে যাচ্ছি আমার 2 বাচ্চা সহকারে। আমিও জানি না ভাইয়া, আমি জানি যে মার্কেটিং করতেই ঢাকায় আসতেছি। তো ভাইয়া এসে তারপরে বাবা মাকে আবার ফোন দেয় যে বাবা মা আমরা মার্কেটিং করবো, তো রিমার বাবু 2টা দেখবে কে, তোমরা দুজনে আসো দেখাশোনা করো, আমরা একটু মার্কেটিং করে বেড়াই।
আব্বু আম্মু গাড়ি নিয়ে আসে আর কি, বাবা অফিস থেকে মানে শুক্র শনি তো এমনি ছুটি, তো আসার পরে বলে তখন তারপরে একদিন রাত্রেবেলা ফ্যামিলি মিটিং বসে, তখন ভাইয়া একদম সম্পূর্ণ বলে যে বাবা আপনি যা দেখতেছেন, যা সহ্য করছেন, এটা আমি সহ্য করতে পারবো না। এখন আপনি আমাকে খারাপ বললে বলেন, আমি অনেক নরম মানুষ, ভালো বললে বলেন, আপনি যা খুশি আপনি তাই বলেন, কিন্তু আমি যেটা এসে মানে দেখতেছি সেটা আমার অসম্ভব আমার পক্ষে দেখা। সেটা হচ্ছে আমার কাছে আমার বোনের শ্বশুরবাড়ি যে মনে হয়েছে যে ওয়ান কাইন্ড সে হচ্ছে কাজের বুয়া। এটা আপনার আপন ভাই বলছে? হ্যাঁ, ওয়ান কাইন্ড কাজের বুয়া। আর আমার বড় মেয়েটার রেজাল্ট ভালো ছিল না, কখনোই ভালো রেজাল্ট করতে পারতো না সে, মানে ওরকম মারধর খেত, সে একটু উল্টাপাল্টা ছিল, মানে মানে ও যেন কেমন ছিল একটু আর কি। যাই হোক, তখন বলতেছে আর আমি দেখতেছি যে যেভাবে উপর থেকে দোতলা বাসা ছিল, যতবারই কোনো গেস্ট আসে আমার ভাগ্নি আসে গেট খুলতে, ওই ক্লপসিকেবল গেটটা খুলতে আসে আমার ভাগ্নি, তার মানে ওরা দুজনা ওই বাড়ির কাজের বুয়া। আর আমার ছোট ভাগ্নিটার অবস্থা হবে আর কদিন পরে ওইটাই। আমি এটা মেনে নিতে পারছি না। আমার একটা বোন, তার বাচ্চারা, ওর জীবনটা যেরকম হয়েছে ওর বাচ্চা দুইটার জীবনও সেরকম হবে, এটা আমি মেনে নিতে পারছি না। আপনারা আমাকে বকলে বকেন, ভালোবাসলে বাসেন, আমি এক্ষুনি তার হাজবেন্ডের কাছে ফোন দিব, সোজা কথা ফোন দিয়ে বলবো সে যদি তার কাছে আমার বোনকে রাখবে, আর যদি না রাখে আমি আমার বোনকে চালাবো, সম্পর্কের দরকার নাই, ডিভোর্সেরও দরকার নাই। ফাইন। কখন জানি কি হয় এরকম একটা দোলাচল অবস্থা, এবং আমাদের প্রেডিকশনের জায়গাগুলো এখন পর্যন্ত নট প্রুফ। আমি সবসময় একটা কথা বলি যে জীবন গল্পে আপনি কোনো বাকি আসলে অনুমান করতে পারবেন না এরপরের বাকি গিয়ে কি ওয়েট করছে আপনার জন্য। লাস্ট দুটো গল্প যদি বলি যে এই ধরনের গল্পের গোড়াপর্তন হয়েছিল আবিদা সুলতানার হাত ধরে। আবিদা সুলতানা এই যাবৎকালে জীবন গল্পের, ঢাকা এফএমের জীবন গল্পের সবচাইতে পপুলার বলবো, মানে সবচাইতে মানুষের বেশি শোনা গল্পের মধ্যে একটি, এবং ইউটিউবেও সেটার ভিউ প্রায় 2 মিলিয়নের কাছাকাছি। তো আবিদা সুলতানার পরে আমরা বেশ কয়েকটা এপিসোড, মানে গত 2 থেকে 3টা এপিসোড আগে আরেকজনের যে খেয়ালির যে জীবন গল্পটা, খেয়ালি এবং আবিদা সুলতানার জীবন গল্পের মধ্যে অদ্ভুত কিছু মিল আছে, এবং এরই ধারাবাহিকতায় আজকের যেই রিমার যে জীবনের গল্প, সেখানে হয়তো অনেকেই মনে করেছিলেন বা করছেন এখনো, যেহেতু আমরা শেষ পর্যায়ে আসিনি, যে রিমার জীবন গল্পটাও ঠিক সেরকম না। শুধু নাটুকুই বললাম। রিমা, আমরা যেখানটায় ছিলাম, তো আমার বাবার তখন কিছু ভাইয়ের উপরে বলতে পারে না, মানে সেও ততদিনে আসলে বুঝে গেছে আসলে যে এখানে আসলে রাইট কি অনরাইট কি। আর কথা হচ্ছে যে বাবা সারা জীবন মান সম্মানই দেখলা, সারা জীবন তুমি মান সম্মানই দেখলা, কিন্তু কষ্টটা দেখছো না। আমাদের একটা বোন যে এত কিনা আল্লাহ দিয়ে, এবং তার 2টা বাচ্চা আল্লাহ দিয়েছে, এবং সেই 2টা ভাগ্য এরকম হতে যাচ্ছে শুধু তোমার মান সম্মানের জন্য, আর কোনো কিছু না। আমাদের অর্থনৈতিক কোনো সমস্যা নাই, আমাদের পারিবারিক কোনো সমস্যা নাই। কি হয়েছে, ডিভোর্স হবে না, দরকার হলে ওর মতো থাকবে, বাচ্চা 2টা নিয়ে থাকবে, ডিভোর্সই তো শেষ কথা না। মানুষ তো এইভাবেও বাচ্চা নিয়ে বাঁচে। সেই ছেলে যদি বিয়ে করতে চায় করুক, আমার বোন তাকে ডিভোর্স দিবে না। তাহলে তোমার তো দুর্নাম হচ্ছে না, কিন্তু তার লাইফটা তুমি এরকম করে নষ্ট করে কেন দিচ্ছ? তার সাথে তার 2টা বাচ্চার লাইফ তুমি নষ্ট করে দিচ্ছ। বাবাকে অনেক বোঝায়, এবং মা তো একদম খুবই রাজি। মা তো অনেক দিন থেকেই ফিল করতেছে আমার কষ্টটা আসলে। তো তখন আমার শুরু হলো নতুন জীবন। আমি তো ভয়ে আর শ্বশুর বাড়িতেও যোগাযোগ করতে পারতেছি না। আর এদিকে আমার ভাই তো ফোন করে আমার হাজবেন্ডকে বলছে যে আমার ভাগ্নিদের অলরেডি সে স্কুলে ভর্তি করে দিয়েছে, ফ্লোর স্কুলে ভর্তি, 2জনকে, একজনকে নার্সারিতে আর একজনকে ক্লাস 2তে ভর্তি করে দিয়েছে। আর এদিকে আমার হাজবেন্ডকে বলেছে যে তুমি যদি, আগে তাকে জিজ্ঞাসা করেছে অবশ্য ফোন করে, যে তুমি যদি তোমার সঙ্গে রাখো আমাদের নো অবজেকশন, কিন্তু তোমার সঙ্গে যদি না রাখো আমার বোন তোমাদের বাড়িতে থাকবে না। আচ্ছা, ও ঢাকায় থাকবে এখন থেকে ওর বাচ্চা নিয়ে। তো এই কথা বলার পরে আমার, তুমি কি মতামত দিচ্ছ? তুমি যদি নাও তাহলে আমাদের কোনো কথা নেই। আমার হাজবেন্ড বলে যে সাতক্ষীরার অবস্থা ভালো না, সাতক্ষীরা নোনা এলাকা, আমার বাচ্চা 2টা অসুস্থ হয়ে যাবে, রিমা এসে এখানে শুট করতে পারবে না, আর এখানে অনেক মানে আমি এখানে নিয়ে আসলে ও পারবে না আর কি, সোজা কথাই কথা বলে। আর কারণ সে কখনোই আসলে কোনো দায়িত্ব নিতে চায় না। আচ্ছা, এই জন্য সে সুন্দরভাবে কথা বলার পর আমার একটু রাগারাগিও করে যে তাহলে রিমা আব্বা আম্মার ওখানে অসুবিধা কি হচ্ছিল। হ্যাঁ, সে অসুবিধা তো তুমি খুব ভালো করে জানো, তোমাকে তো এক্সপ্লেন করার কিছু। আমার বাবার ভাইয়ের সাথে একটু আর কি রাগারাগি হয়েছে আর কি। তো আমার হাজবেন্ড 3 মাস রাগ করে আসেনি ঢাকাতে, আমাদের কোনো খরচও দেয় নাই।
আর আমার তো কোনো সমস্যা এখানে হচ্ছে না আল্লাহর রহমতে, কারণ মা অলরেডি তখন 2টা কাজে মানুষ দিয়ে গিয়েছে, কারণ আমার বাচ্চা 2টাই ছোট, কোচিং টচিং আমি নিয়ে যাই। আর আমার ছোট ভাইকে এবং বড় ভাই বলেছে যে তুমি মানে চলে যাওয়ার আগে যে তুমি পারবা না, তোমার একটা বোনের দায়িত্ব নিতে, আমি তোমাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিব, তুমি খালি বোনটাকে আর ভাগ্নি 2টাকে দেখে রাখবা। আমাদের নিজেদের বাড়ি যেহেতু কোনো সমস্যা নেই এখানে। তো আমার ছোট ভাইটাও অনেক ভালো। হ্যাঁ, আমরা আসলে 3 ভাই বোন খুব ফ্রেন্ডলি, যেটা সত্যি কথা আমি বলবো। বড় ভাইয়া খুব চুপচাপ, আর আমি আর আমার ছোট ভাইটা খুব আমোদে। তো ও কি করা শুরু করলো, এখান থেকে আমার জীবনে যখন এখানে আমি থাকা শুরু করলাম, আমার বাচ্চাদের প্রচুর টেক কেয়ার করতো পড়াশোনা থেকে, কারণ ওরা তো মফস্বল এলাকার মানে কুষ্টিয়ার লেখাপড়া থেকে। হ্যাঁ, সুতরাং ওদের লেখাপড়াটা, তারপরে ওদের বেড়াতে নিয়ে যাওয়া, যেমন আমার বললাম না, আমার বড় মেয়েটার মানসিক সমস্যা, মানে ও ডিসিশন নিতে পারতো না, আমি মাংসটাকে আমি নিব না, মানে ওটা যে ওইটাও কোনো সময় আদায় করতে পারতো না, এরকম মানসিকতা হয়ে গেছিল দাদি বাড়ি থাকতে থাকতে ওর। তো আমি একসময় বুঝতে পারলাম যে মানসিক মানে তখন আমার নিজেই একটু মানে মানসিক, আমার তো তখন নিজেরও মানসিক অবস্থা খারাপ ছিল, আমি ওর মানসিক অবস্থা কিভাবে বুঝবো। যখন আস্তে আস্তে আমি রিয়েলাইজ করতেছি যে সব বাচ্চার মতো তো আমার এই বাচ্চাটা না, কেমন যেন জড়সড় হয়ে থাকে, কেমন যেন খোলামেলা না, হ্যাঁ এরকম আর কি করতেছি। তখন ওর সঙ্গে আমি আস্তে আস্তে মানে খুব ভালো, মানে আমার ছোট ভাই আমাকে বললো যে আপু আপনি কি বুঝতে পারতেছেন, এবং ও আমাকে ডাক্তারের কাছেও নিয়ে যায় যে আপুর সামথিং প্রবলেম আছে, মানে আলটিমেটলি কাউন্সিলিং এর জন্য। হ্যাঁ, কাউন্সিলিং এর জন্য আমাকে মুহিত কামালের কাছে নিয়ে যাওয়া হয়। তখন উনি যেভাবে হয়তো ভাইকে বলছিলেন বা আমাকে কিছু ওষুধ টষুধ দিয়েছিলেন এবং বলেছিলেন যে আসলে দীর্ঘদিনের না পাওয়ার সমস্যাটা থেকে ওর ভিতরে অনেক ক্ষোভ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, মানে এভাবে আর কি অনেক কিছু বলেছিলেন। যাই হোক, তো ওইভাবে ওকে টেক কেয়ার করতে হবে আপনাদেরকে, এবং সবচেয়ে ভালো হয় যদি ওনার হাজবেন্ড ওনাকে সাপোর্টটা দেন। তো সেই সাপোর্টটা তো আমার পক্ষে মানে সম্ভব না, আমার ফ্যামিলি দিতে পারবে না। তো সেই সাপোর্টটা, হাজবেন্ডের সাপোর্ট তো আসলে কেউ দিতে পারে না। তারপরেও আমার ছোট ভাই চেষ্টা করেছে, সে আমাকে বেড়াতে নিয়ে গেছে, আমি কবিতা লিখতে পছন্দ করতাম, আমি গল্প লিখতে পছন্দ করতাম, আমার পুরাতন আমি যে ডায়েরি লিখতাম সেটা আবার খুঁজে বের করেছে। আপু দেখেন আপনার এই কবিতাটা অনেক সুন্দর না, তো তারপরে আমরা দল বেঁধে চলেন আপু কক্সবাজার চলে যায়। মানে ও আমার লাইফটাকে সুন্দর করে গোছানোর চেষ্টা করতেছে আর কি। এদিকে বড় ভাই ইনস্ট্রাকশন দিচ্ছে, ও গোছানোর চেষ্টা করতেছে। আমার হাজবেন্ড, এর মধ্যে আমার ছোট মেয়েটা খুব ভালো রেজাল্ট করে, খুবই ভালো রেজাল্ট করে। এর মধ্যে কিছু 3 মাস পরে সে আসা যাওয়া শুরু করলো আর কি, তেমন কোনো ঝগড়াঝাটি না, কিছু না, নর্মাল চলতেছে। তার মধ্যে মানে 15 দিন 1 মাস পর পর আসে আর কি, সাতক্ষীরা থেকে এরকম। আমার ছোট মেয়েটা অনেক ভালো রেজাল্ট করে ইংলিশ মিডিয়াম থেকে, একদম অল স্কুলের ভিতরে ও মানে ওদের সেকশনের যে 4-5টা সেকশন মিলে ও একদম টপ করে আর কি। তো সেবার আবার আমার শিক্ষামন্ত্রী এসে স্কুলে ওদের প্রত্যেকটা যারা টপ করেছে তাদেরকে প্রাইজ দেওয়া হয়। তো এই কথা ওর বাবা যখন শোনে, ও দাদু যখন শোনে, তাদের রাগটা একটু পড়ে যায় আর কি, যে না অন্তপক্ষে বাচ্চা 2টা মানুষ হচ্ছে অ্যাটলিস্ট। হ্যাঁ, ও যতই হোক, আমার শ্বশুর কিন্তু আসলে কখনো অত খারাপ ছিল না, কিন্তু একটা জিনিস ছিল কি, সে প্রতিবাদ করতো না, বলতো না কিছু, আমাকেও কিছু বলতো না, আমার শাশুড়িকেও কিছু বলতো না, এরকম ছিল আর কি। তো উনি হচ্ছে খুশি হয়ে যায়, খুবই খুশি হয়ে যায়। আমি ফোন করে বলি বাবা এরকম বাবু তো ফার্স্ট হয়েছে এরকম, ওকে ডাকতো টুকটুকি বলে আমার ছোট মেয়েটাকে, আমার শাশুড়। তো বলছে আমি চাপা টুকটুকি তো ফার্স্ট হয়েছে, এবং অল স্কুল এই যেখানে আমি ছবি পাঠাচ্ছি এরকম। তারা খুব খুশি হয়ে যায়। তো তখন থেকে আর ঢাকায় থাকার বিষয়ে তাদের আর কারোর অবজেকশন থাকে না আর কি, মানে থাকে না, মানে এরকম চলছে আর কি। এর মধ্যে আমার মার খুব ছোটকালের শখ ছিল যে আমি খুব কথা বলতে পারি, এই জন্য মা মনে করতেন যে আমাকে ব্যারিস্টারি পড়াবেন। হ্যাঁ, তো মা একদিন আমাকে বলতেছে, মা তুমি ল ভর্তি হতে পারো না, এখানকার কোনো কলেজ টলেজে একটু খোঁজ নাও না, তুমি ল ভর্তি হতে পারো কিনা। তো আমি তখন বলতেছি যে আম্মা আবার পড়াশোনা করবো, আমার তো পড়াশোনা এখন মাথার মধ্যে ঢোকে না। তো বলতেছে দেখো না চেষ্টা করে। তো বাবাকে সাথে করে গেলাম, যাওয়ার পরে আমাদের সেগুন বাগিচার আশেপাশে, তো বাবা ঢাকা কলেজে গেলেন, তারপরে গেলাম সেন্ট্রাল ল কলেজে। সেন্ট্রাল ল কলেজের পরিবেশটা ভালো লাগলো, তখন ওখানে ভর্তি হয়ে গেলাম। তারপরে ওখান থেকে যাই হোক বাচ্চা কাচ্চার লেখাপড়া চলছে, আমি নিজে লেখাপড়া ল ভর্তি হয়েছি, লেখাপড়া করছি, এদিকে মাস্টার্স করেছি, এদিকে আমার লেখালেখি চলছে। আমার ছোট ভাই কিন্তু আমাকে সবকিছু মানে ফিরিয়ে দিয়েছে আর কি, মানে ও আমাকে ঢুকিয়ে দিয়েছে যে আপু এরকম। এবং আমার কোনো ভালো মোবাইল ছিল না, মানে মোবাইল ছিল না বলতে বাটন মোবাইল ছিল। ও কিন্তু আমাকে ফার্স্ট যে মোবাইলটা আমার জন্মদিনে গিফট করে আর কি, তখন স্যামসংয়ের সবচেয়ে দামি মোবাইলটা,
ও টাকা জমাই ভাইয়া ওর জন্য কিছু খরচ পাঠাতো, ওরও একটা বাইক ছিল, বাইকের তেলের খরচ পাঠাতো, ও আমাকে ওইটা সারপ্রাইজ করে। তখন আমি ওই ফেসবুক দেখা শুরু করলাম, ফেসবুক খুললাম, আস্তে আস্তে আমি আপগ্রেড হচ্ছি আর কি। আমি সেই আগের রিমাটা আর কি হচ্ছি আস্তে আস্তে, স্লোলি। তো মানে আমার অনেকদিন পরে মনে হচ্ছিল কি, মানে যখন আমি একটু করে হচ্ছি, নিজে অনুধাবন করছিলাম যে মানে আই অ্যাম ব্যাক, আমি ব্যাক। এবং আমার আগে তো এমন হতো যে আমি কোনো জায়গাটা কথা বলতে গেলে জড়াই ফেলতাম, মানে অনেক সময় আছে। তখন আমি দেখলাম যে যখন আমি বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছি, গার্জেনদের সাথে মিশতেছি, ল ক্লাসে যাচ্ছি, ফ্রেন্ডদের সাথে মিশতেছি, তারপরে হচ্ছে এর মধ্যে আমি একটা ওষুধ কোম্পানির সাথেও জড়িত হই, তাদের অ্যাডভার্টাইজমেন্ট করতাম। চেহারাটা ভালো ছিল দেখে আমার সেলটাও খুব ভালো ছিল। আমি একটা অ্যাচিভমেন্টও করি, সেটা হচ্ছে মালয়েশিয়া ট্যুর। তখন আমি যে আমাকে কিন্তু তখন প্রস্তাব করেছিল যে আমাদের ওখানকার যে ওই কোম্পানির যে মানে এমডি ছিলেন আর কি, বাংলাদেশে যার পিএ ছিল, সে আমাকে বলল যে তুমি আমার পিএ হবা কিনা। তো তখন আমি ওনার নাম হচ্ছে গাজ্জালি স্যার ছিলেন, গাজ্জালি। তো উনি আমাকে প্রস্তাবটা দিলেন। দেওয়ার পরে আমাদের একটা পরীক্ষা হলো, পরীক্ষাতে আমি ভালো স্কোর করি, মানে বলা, তারপরে টকিং, সবকিছুর উপরে। কিন্তু তখন আমাকে একটা মেয়ে আমাদের সাথে ছিল যে থার্ড পজিশন করলো, নাম হচ্ছে রিনা। তো রিনা বললো, রিমা পা, আপনার তো জবটার দরকার নেই, আমি তো জানি আপনার অবস্থা অনেক ভালো, হ্যাঁ, কিন্তু রিমা পা, বিশ্বাস করেন আমার এই জবটার খুব দরকার, কারণ আমি ডিভোর্সি, আমার হচ্ছে একটা বাচ্চা আছে, আমি ভাইদের সাথে থাকি, আমার খুব দরকার এই জবটা। হ্যাঁ, তো তখন আমি বলেন ওষুধ সেল করে আর কি হয়, একটা ফিক্সড ইনকাম হলে সেটা আমার জন্য খুব বেটার হয়। তখন আমিও দেখলাম যে পিএ মানে কি, যে আমাকে তার সাথে সব থাকতে হবে, আমি বাচ্চা দুটোকে টাইম দিতে পারবো না সব সময়। হ্যাঁ, আর আমার কাছে আমার বাচ্চা দুটো কিন্তু অনেক গুরুত্ব, সবকিছুর ঊর্ধ্বে কিন্তু আমার বাচ্চা দুইটা। আমি কখনো আমার বাচ্চা দুইটাকে বললাম না, যত কাজই থাক তাদের কাজ সেরে তারপরে আমি সবকিছু করেছি। আমি যত দুঃখে কষ্ট যত কিছু থাকি, ওদের দুজনের মুখ দেখলে আমি সবকিছু কেন জানি ভুলে যাই এখনো। হ্যাঁ, রাইট নাও। কি করলেন আপনি? তো তারপরে আমি যাই হোক, তখন আমি স্যারকে, তখন ওইটার পরে আমি স্যারকে রিকোয়েস্ট করলাম, স্যার আমার তো এই চাকরিটা করা সম্ভব না কোনো প্রকারেই, কারণ আমার তো দুইটা বাচ্চা আছে, আমি এই 9টা 5টা, আবার আপনার সঙ্গে ধরেন অনেক সময় আছে অনেক সেমিনারেও যেতে হবে, সেটা তো আমার ফ্যামিলি থেকে মেনে নিবেন, আমার হাজবেন্ড চাবে না। তো আমি এই চাকরিটা করবো না, আপনি রিনাকে এই চাকরিটা দেন। তো ওরা আবার বলছে সেকেন্ড পজিশন যে আছে সে করুক না কেন। তা আমি সেকেন্ড পজিশন যে ছিল তাকেও কনভিন্স করে ফেলছিলাম যে আপু তুমি চাকরিটা করো না প্লিজ, রিনা আপা খুব রিকোয়েস্ট করতেছে। যাই হোক, এখান থেকে আস্তে আস্তে আমি উঠে আসতেছি। কিন্তু তারপরে এদিকে আমার লেখালেখিও চলতেছে, তারপরে আমি এদিকে ল পাস করে ফেলছি অলরেডি, তারপরে এদিকে আমার বাচ্চারাও বড় হচ্ছে। হ্যাঁ, তো এর মাঝে আমার ছোট ভাইটা চলে যায় কানাডাতে, চলে যায়। এদিকে আমার চাচার কিন্তু পোস্টিং তখন ঢাকাতে। আমার চাচার কথাটা আমি কেন বলছি, যে আমার বাবা আমার চাচাকে যেভাবে মানুষ করেছে, মানে আমি বোঝাতে পারবো না। যে কখনো যদি কোনো জায়গায় একটা জিনিস কিনেছে, অর্ধেক ভাইয়ের নামে কিনেছে, অর্ধেক তার নামে কিনেছে। তো যাই হোক, আমি এর মধ্যে পড়ালেখা করতেছি, আমার জীবনটা আবার মনে হচ্ছে আগের জায়গায় চলে আসছে, এবং শ্বশুরবাড়িতে আমার গ্রহণযোগ্যতাটা কিছুটা বেড়েছে।